আসসালামু আলাইকুম। আম আমরা গত পার্টে হাইড্রার খাদ্য গ্রহণ এবং পরিপাক প্রক্রিয়ার আগ পর্যন্ত পড়েছিলাম। এই পার্টে আমরা হাইড্রার খাদ্য গ্রহণ পরিপাক প্রক্রিয়া থেকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, হাইড্রার খাদ্য গ্রহণ এবং পরিপাক প্রক্রিয়া। আচ্ছা, পুষ্টি জিনিসটা কি? আমরা আসলে অনেকে পুষ্টি এবং খাদ্য সার এই দুই জিনিসটাকে এক করে ফেলি। আসলে ২ টা জিনিস এক নয়। হাইডা খাবার খেলো, খাবার খাওয়ার পর খাবারটাকে পরিপাক করবে। পরিপাক করার পরে যে সরল উপাদানটা তৈরি হবে এবং কোষে পরিবহন উপযোগী অংশটা তৈরি হবে সেটা হচ্ছে খাদ্য সার। সেটা কিন্তু পুষ্টি না। পুষ্টি হচ্ছে পুরা প্রক্রিয়াটা। হাইডার খিদা লাগলো, হাইডা খাবার শিকার করলো, শিকার করে খাবারটা খেলো। খাওয়ার পরে খাবারটাকে বিভিন্ন এনজাইম, হরমোনের সহায়তায় খাবারটাকে শরীরের শোষণ উপযোগী, জটিল থেকে শোষণ উপযোগী অংশ এবং সরল অংশে পরিণত হবে, যেটা বডির মধ্যে পরিবহন হতে পারবে, এক কোষ থেকে আরেক কোষে যেতে পারবে। হ্যাঁ? সেটা হচ্ছে খাদ্য সার। এই খাদ্য সারটা আবার বডিতে শোষিত হলো। শোষিত হওয়ার পর শরীরের যেগুলো ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ এগুলো করবে। করার পরে অপাচ্য অংশ যেটা থাকবে সেটা বের করে দেবে। সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে পুষ্টি। তাহলে পুষ্টি জিনিসটা কি? যে জৈবনিক প্রক্রিয়ায় প্রাণী নিজ পরিবেশ থেকে প্রয়োজনীয় জটিল জৈব খাদ্য গ্রহণ করে বিভিন্ন এনজাইমের সহায়তায় কোষে পরিবহন এবং শোষণ উপযোগী সরল এবং দ্রবণীয় খাদ্যে পরিণত করে পরিপাকৃত খাদ্যসার শোষণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন ইত্যাদি শরীরবৃত্তীয় কার্যকলাপ অক্ষুণ্ণ রাখে এবং খাদ্যের অপাচ্য অংশ দেহ থেকে বের করে দেয়। সে সমস্ত প্রক্রিয়াটাকে বলা হয় পুষ্টি। তো হাইড্রা সব ধরনের খাবার খায় না। আমরা যেরকম ভাত মাছ খাই, তাই না? হাইড্রা কি ওইরকম ভাত মাছ খায় না? হাইড্রার একটা নির্দিষ্ট খাবার আছে। হাইড্রা আমাদের যেরকম একটা সহজ উদাহরণ দিই, আমাদের যেরকম কারো কারো মিষ্টি খাবার পছন্দ, কারো কারো ঝাল খাবার, কারো টক খাবার পছন্দ। মেয়েরা সাধারণত টক খাবার পছন্দ করে, তাই না? আর ছেলেরা সাধারণত মিষ্টি খাবার একটু পছন্দ করে বেশি। তো আহ, হাইড্রার এরকম কিছু খাবার আছে হাইড্রা খুব পছন্দ করে। তো কোন খাবারগুলো হাইড্রা বেশি পছন্দ করে? হাইড্রা পছন্দ করে হচ্ছে সাইক্লপস ড্যাফনিয়া। তো সাইক্লপস ড্যাফনিয়াকে কেন পছন্দ করে? কারণ এদের বডিতে গ্লুটাথায়ন বলে একটা জিনিস থাকে। হ্যাঁ, গ্লুটাথায়ন একটা জিনিস থাকে। এই গ্লুটাথায়নের জন্য এই এই গ্লুটাথায়ন থাকে, এই জন্য এদেরকে দেখে হাইড্রার বডিতে একটা পলিগামা গ্লুটামেট বলে একটা জিনিস তৈরি হয়। এটা আমাদের এটা পরে আমরা পড়তে পাবো। যাই হোক, তো সেখানে আমরা পরে যাব। যাই হোক, হাইড্রা কিছু বিশেষ ধরনের খাবার খায়। যেসব প্রাণীর মধ্যে গ্লুটাথিয়ন বলে একটা রাসায়নিক পদার্থ থাকে, সেসব খাবারকে হাইড্রা বেশি খেতে পছন্দ করে। তো এই গ্লুটাথিয়ন থাকে কোন কোন খাবারে? সাধারণত থাকে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী মানে আর্থ্রোপড। এটা বিশেষ ধরনের আর্থ্রোপড, আর্থ্রোপড বা ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, যারা তাদের বডিতে এরকম গ্লুটাথিয়ন থাকে, যেমন সাইক্লপস ভিরিডিস আর ড্যাফনিয়া কুকুলাটা। এদের বডিতে সাধারণত গ্লুটাথিয়ন থাকে। আচ্ছা, যাই হোক, হাইড্রা মাংসাশী বা কার্নিভোরাস, মাংস খায়, তাই না? যেমন হচ্ছে সিংহ, বাঘ, এদের মতো হাইড্রাও মাংসাশী প্রাণী। তবে সিংহ, বাঘ অনেক বড় বড় শিকার ধরে, আর হাইড্রা ছোট সাইজে এবং এজন্য ছোট শিকার ধরে। যেসব ক্ষুদ্র জলজ প্রাণীকে নেমাটোসিস দিয়ে সহজেই কাবু করা যায়, সেসব প্রাণী হাইড্রার প্রধান খাদ্য। হাইড্রার খাদ্য তালিকায় বিরাট অংশ জুড়ে রয়েছে বিভিন্ন পতঙ্গের লার্ভা, সাইক্লপস ড্যাফনিয়া নামক ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, মানে আর্থ্রোপড, ছোট ছোট কৃমি, খণ্ডকায়িত প্রাণী বা অ্যানিলিডস, মাছের ডিম। তবে প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী। আচ্ছা, খাদ্য গ্রহণ পদ্ধতি, হাইড্রা কীভাবে খাবার গ্রহণ করে? আচ্ছা, ক্ষুধার্ত হাইড্রা পদতলকে ভিত্তির সাথে আটকে ক্ষুধার্ত হাইড্রা কী করে? পদতলকে ভিত্তির সাথে আটকে, একটা সাধারণত পাতার সাথে আটকে বা অন্য কোনো উদ্ভিদের সাথে এদের দেহকে আটকায়, পদতলটা আটকায় হচ্ছে মুখছিদ্রটা নিচের দিকে থাকে। নিচের দিকে থেকে এরা কোষিকাকে ছড়ায় দিয়ে এরা ঝুলে থাকে, উল্টা হয়ে ঝুলে থাকে। ক্ষুধার্ত হাইড্রা পদতলকে ভিত্তির সাথে আটকে বিভিন্ন নির্দিষ্ট একটা এলাকা জুড়ে মূলদেহ এবং কোষিকাগুলো ভাসিয়ে শিকারের অপেক্ষা থাকে। কোনো খাদ্য প্রাণী বা শিকার কাছে আসা মাত্র কোষিকার নেমাটোসিসগুলো উদ্দীপ্ত হয়ে ওঠে এবং ওই শিকার কোষিকা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নেমাটোসিস সূত্রক নিক্ষিপ্ত হয়। কী কী নেমাটোসিস? 4 ধরনের নেমাটোসিস আমরা দেখেছি: স্টেনোটিল, পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরোলিন গ্লুটিন্যান্ট, এসব। তো ভলভেন্ট প্রথমে হচ্ছে শিকারটাকে জড়ায় ধরতে হবে, প্যাঁচায় ধরতে হবে, শিকারটা যেন পালা যেতে না পারে। এজন্য শিকারটাকে প্রথমে প্যাঁচায় ধরবে। কোন নেমাটোসিসগুলো প্যাঁচায় ধরবে? ভলভেন্ট নেমাটোসিস যেগুলো আছে সেগুলো হচ্ছে শিকারকে প্যাঁচায় ধরবে। ভলভেন্ট নেমাটোসিস সূত্রক শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করবে এবং
গ্লুটিন্যান্ট যেগুলো আছে, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরোলিন গ্লুটিন্যান্ট, এরা কী করবে, আঠালো রস ক্ষরণ করবে এবং শিকারকে আটকে রাখবে, আরও জোরালোভাবে আটকে ধরবে, আরও নড়াচড়া করতে দেবে না। এরপরে যখন দেখবে শিকারটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে, তখন স্টিনোটিল বা পেনিট্রেন্ট, সবথেকে বড় যে নেমাটোসিস্টটা, সবথেকে বড় যে নিডোসাইটটা, সেটা কী করবে, সেই স্টিনোটিল বা পেনিট্রেন্টের নেমাটোসিস্টের মধ্যে যে সূত্রকটা আছে সেটা কী করবে, সেটা শিকারের দেহে তখন হচ্ছে ঢুকাই দিবে। স্টিনোটিল বা পেনিট্রেন্ট, পেনিট্রেন্ট যেহেতু, তার মানে হচ্ছে পেনিট্রেট করতে পারবে শিকারের বডিতে পেনিট্রেট করে কী ঢুকাই দিবে, হিপনোটক্সিন নামক একটা বিষ প্রবেশ করাই দেবে, যে শিকারকে অবশ করে দেবে, হিপনোটাইজ করে দেবে। আচ্ছা, এরপর কি হবে, এরপর হচ্ছে কোর্সিকা সেটিকে মুখের কাছে নিয়ে আসবে, মুখছিদ্র স্ফীত এবং চওড়া হবে তখন হয়ে তা গ্রহণ করবে। এই সময় মুখছিদ্র থেকে মুখের চারপাশে অবস্থিত যেসব গ্রন্থি কোষগুলো আছে সেগুলো মিউকাসে সিক্ত এবং পিচ্ছিল হয়। আমরা জানি গ্রন্থি কোষের মধ্যে গ্রন্থি কোষগুলো হচ্ছে মুখছিদ্রে সবথেকে বেশি পরিমাণে থাকে। মুখছিদ্রের মিউকাস এবং মিউকাসে সিক্ত এবং পিচ্ছিল হবে এবং হাইপোস্টোম দেহ প্রাচীরের সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্য সহজে সিলিন্ডারে এসে পৌঁছাবে। আচ্ছা, হাইড্রা এবার খাদ্য পরিপাক প্রণালী, খাবারটা তো খেলো, খাবারটা গ্রহণ করলো, এখন এই খাবারটা কীভাবে পরিপাক হবে এটা আমরা এখন পড়ব। হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল জৈব খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে সরল এবং কোষের শোষণ উপযোগী এবং পরিবহন উপযোগী অণুতে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। তাহলে হাইড্রার খাদ্য পরিপাকের সময় অন্তত্বকের গ্রন্থিকোষ থেকে বিভিন্ন এনজাইম সিক্রেট হয়। পরিপাক দুইটা ধাপে সম্পন্ন, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা অন্তঃকোষীয় পরিপাক। আমরা গত পার্টে আমরা এটা আলোচনা করেছি। বহিঃকোষীয় পরিপাকটা কি, বহিঃকোষীয় পরিপাক হচ্ছে সেলের বাইরে কোথায় হবে, একটা সিলেন্টেরনে বহিঃকোষীয় পরিপাকটা হবে। আচ্ছা, সিলেন্টেরনে বহিঃকোষীয় পরিপাকটা হবে, তাই না? তো আচ্ছা, বহিঃকোষীয় পরিপাক হবে কোথায়, সিলেন্টেরনে, তাই না? মানে কোষের বাইরে সিলেন্টেরনে হবে বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে হবে। কোষের বাইরে খাদ্যবস্তু পরিপাককে বলা হয় বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক। কোষের বাইরে যেন আন্তঃকোষীয়। খাদ্য সিলেন্টেরনে পৌঁছার সঙ্গে সঙ্গে মুখছিদ্র বন্ধ হয়ে যাবে এবং অন্তত্বকীয় যেসব গ্রন্থি কোষগুলো সেগুলো সক্রিয় হবে এবং কোষগুলো বড় এবং দানাদার হয়ে উঠবে এবং এনজাইম ক্ষরণ করবে। প্রথমে এনজাইমের প্রভাবে শিকারের মৃত্যু হবে, এরপর দেহ প্রাচীরের প্রবল সংকোচন প্রসারণ হলে শিকারটি ছোটো ছোটো কণায় বা ছোটো ছোটো টুকরায় পরিণত হবে। এ সময় অন্ততকীয় কোষের ফ্লাজেলা সঞ্চালিত হয়ে খাদ্যকণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশ্রিত করবে, মেশানোর পর কী হবে, গ্রন্থিকোষ থেকে নিশ্চিত এনজাইমের প্রভাবে খাদ্যকণা পরিপাক হতে শুরু করবে। এ সময় পেপসিন সিক্রেট হয়। পেপসিন আমরা জানি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বোসপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় বা প্রোটিন পরিপাককারী এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইম। এরকম পেপসিন হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিনকে ভেঙে কী করবে, ডিরেক্ট প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড করতে পারবে না, প্রোটিনকে ভেঙে পলিপেপটাইড পর্যন্ত রাখবে, প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করবে। তবে লিপিড এবং শর্করা খাদ্যের কোনো পরিপাক হবে না। কোথায় পরিপাক হবে না, বহিঃকোষীয় পরিপাকে মানে সিলেন্টেরনে কোনো এখানে পরিপাক হবে না। এরপরে এই যে পেপসিনকে ভেঙে পলিপেপটাইড, পেপসিন যে এনজাইমটা সেটা প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করেছে, আর লিপিড আর শর্করা অপরিবর্তিত হয়ে আছে। এই লিপিড, শর্করা এবং প্রোটিন থেকে পলিপেপটাইড যেটা হয়েছে, এই পলিপেপটাইড, এই তিনটা কোষগুলো মানে পুষ্টিকোষগুলো এগুলো কী করবে, পুষ্টিকোষ ঠিক না, হ্যাঁ পুষ্টিকোষ এবং পুষ্টিকোষগুলো মেনলি এগুলো কী করবে, এগুলো হচ্ছে এখন ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এগুলো খাদ্যকণাগুলোকে কোষের মধ্যে ঢুকাই নেবে, ফ্যাগোসাইটোসিস করবে। আচ্ছা, তারপর অন্তঃকোষীয় পরিপাকটা শুরু হবে। অন্তঃকোষীয় পরিপাকে কী হবে, দেহের সংকোচন প্রসারণের ফলে খাদ্য আরও ক্ষুদ্র কণায় পরিণত হয়, তখন পেশি অন্ত আবরণীর ক্ষণপদীয় কোষগুলো ক্ষণপদ বের করে কিছু খাদ্যকণা, ফ্লাজেলেও কিন্তু কোষ না, কোষ বা পেশি আবরণী কোষ, গ্যাস্ট্রোডার্মিসের যেসব পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ যেগুলো আছে সেগুলো মধ্যে সবাই না, ফ্লাজেলীয় কোষ না, ক্ষণপদীয় কোষগুলো কী করবে, ক্ষণপদ বের করে কিছু খাদ্যকণা সামান্য তরল পদার্থের সাথে কোষীয় ভক্ষণ করবে মানে ফ্যাগোসাইটোসিস করবে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া গলৎকরণ করবে। খাদ্যকণা তখন কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরে সাইটোপ্লাজম থেকে নিশ্চিত এনজাইমের সহায়তায় পরিপাক হবে। এরপরে খাদ্য গহ্বরে প্রথমে সাইটোপ্লাজম থেকে অ্যাসিড খরিত হয়ে খাদ্যকে অম্লিক করবে, পরে ক্ষারীয় রস খরিত হয়ে ক্ষারীয় মাধ্যমে সৃষ্টি হলে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়, যেমন ট্রিপসিন। আমরা জানি যে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়, পরবর্তীতে ক্ষুদ্রান্তে ক্ষারীয় পরিবেশ তৈরি হয়, তাই না? এদেরও অনেকটা ওই রকম, প্রথমে আম্লিক পরিবেশ তৈরি করবে, জীবাণু সব কিছু নষ্ট করে দেবে, খাবারকে আরও স্মুথ করবে, একবার শোষণ উপযোগী মন্ডের মতো করবে, তারপরে
বিভিন্ন ক্ষারীয় পরিবেশ তৈরি হবে যখন, তখন ট্রিপসিন তারপরে এই যে লাইপেজ, অ্যামাইলেজ এসব এনজাইম সিক্রেট হবে এবং খাদ্যকণাকে হজম করবে। আচ্ছা, ট্রিপসিন হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম। বহিঃকোষীয় পরিপাকে প্রোটিনকে হজম করেছিল কে? পেপসিন। আর অন্তঃকোষীয় পরিপাকে প্রোটিনকে আর বহিঃকোষীয় পরিপাকে আমরা দেখেছিলাম শর্করা এবং লিপিড যেটা সেটা পরিবর্তন হয় না। আর অন্তঃকোষীয় পরিপাকে প্রোটিনকে হজম করবে পেপসিন না। কে হচ্ছে প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে? ট্রিপসিন। আমিষজাত খাদ্যকে বা ওই যে পলিপেপটাইডটাকে পেয়েছি তাকে ট্রিপসিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। এরপরে লাইপেজ আমরা জানি যে কোনো কিছুর সাথে এস যোগ করলে ওর এনজাইমটা পাওয়া যায়। যেমন প্রোটিনের সাথে এস যোগ করলে প্রোটিএজ, যে প্রোটিনকে ভাঙে। লিপিডকে যে ভাঙে সে হচ্ছে লাইপেজ, তাই না? কোলেস্ট্রলকে যে ভাঙে কোলেস্ট্রল অ্যাস্টারকে যে ভাঙে কোলেস্ট্রল অ্যাস্টারেজ, এরকম। তো লিপিডকে যে ভাঙবে সেটা হচ্ছে লাইপেজ স্নেহজাত খাদ্যকে কী করবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। আর অ্যামাইলেজ শর্করাকে গ্লুকোজে পরিণত করবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে হাইড্রার বডি স্বেচ্ছাজাত খাদ্যকে পরিপাক করতে পারে না, শুধু শর্করাজাত খাদ্যকে পরিপাক করতে পারে। আচ্ছা, এটা পরে আছে। এটা খাদ্য সম্পূর্ণভাবে পরিপাক হয়। হাইড্রা আমিষ স্নেহ কিছু শর্করাজাত খাদ্য পরিপাক করতে পারে। শর্করা খুব একটা খায় না, মানে পরিপাক করে না। ওই যে শিকার সাইক্লোপস ড্যাফনিয়ার বডিতে যতটুকু শর্করা থাকে অতটুকুই শর্করায় পরিপাক করবে, কিন্তু কোনো স্বেচ্ছাজাত খাদ্য পরিপাক করতে পারে না। আচ্ছা, আন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য। আন্তঃকোষীয় এবং বহিঃকোষীয়, আসলে আন্তঃকোষীয় না, এটা অন্তঃকোষীয় হবে। আন্তঃকোষীয় মানেই বহিঃকোষীয়, এখানে অন্তঃকোষীয় পরিপাক হবে, একটু ভুল আছে। অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য। অন্তঃকোষীয় পরিপাক কি? যে পরিপাক কোনো নির্দিষ্ট কোষের অভ্যন্তরে, কোষের মধ্যে হবে, সেটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। এখানে আবার ঠিক লিখেছে অন্তঃকোষীয় পরিপাক। আর বহিঃকোষীয় পরিপাকটা কি? যে পরিপাক নির্দিষ্ট কোনো কোষের অভ্যন্তরে সংগঠিত না হয়ে দেহাভ্যন্তরে, মানে ওই যে সিলেন্টরনের মধ্যে বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের মধ্যে হবে বা থলির ভিতরে সংগঠিত, সেটা হচ্ছে আন্তঃকোষীয় বা বহিঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা কেমন? অন্তঃকোষীয় পরিপাকে ওই যে সিলেন্টরন থেকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বা পিনোসাইটোসিস প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন জিনিস সলিড, আর পিনোসাইটোসিস প্রক্রিয়ায় লিকুইড যেগুলো সেগুলো হচ্ছে শোষণ করে নেবে, মানে বডির মানে কোষের মধ্যে ঢুকাই নেবে। বা ব্যাপন প্রক্রিয়ায়, সিম্পল ডিফিউশন প্রক্রিয়ায় খাদ্য গৃহীত হয়। আর বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে কী হয়? সাধারণত কোনো নির্দিষ্ট অঙ্গের সাহায্যে নির্দিষ্ট পথে খাদ্য গৃহীত হবে। বহিঃকোষীয় পরিপাক ওই যে মুখছিদ্র পথে বডিতে গৃহীত হবে। খাদ্য গহ্বর, অন্তঃকোষীয় পরিপাক খাদ্য গহ্বরটা কি? এটা এখানে হচ্ছে খাদ্য গহ্বরটা কোষের ভিতরেই থাকবে, গৃহীত খাদ্য গহ্বরের ভিতরে অবস্থান করবে। আর বহিঃকোষীয় পরিপাকে খাদ্য পৌষ্টিক নালী বা সিলেন্টনের মধ্যে অবস্থান করবে। হ্যাঁ, কোষের খাদ্য গহ্বরের মধ্যে থাকবে অন্তঃকোষীয়, আর বহিঃকোষীয় থাকবে পৌষ্টিক নালী বা সিলেন্টনের ভিতরে। এনজাইম, অন্তঃকোষীয় পরিপাকে পরিপাকের প্রয়োজনীয় এনজাইম ওই কোষের সাইটোপ্লাজম থেকে করিতে হবে। কোথা থেকে করিতে হবে? কোষের সাইটোপ্লাজম থেকে। আর বহিঃকোষীয় পরিপাক করতে করিতে হবে বিভিন্ন গ্রন্থি কোষ থেকে এনজাইম নিঃসৃত হবে, গ্রন্থি কোষ থেকে এনজাইম নিঃসৃত হবে বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে। শোষণ, অন্তঃকোষীয় পরিপাকে খাদ্যসার কীভাবে শোষণ হবে? খাদ্য গহ্বরে আচ্ছা, বহিঃকোষীয় পরিপাক খাদ্য গহ্বরের পার্শ্ববর্তী সাইটোপ্লাজমে খাদ্যের সারবস্তু শোষণ করবে। আর বহিঃকোষীয় পরিপাকের পর খাদ্যের সারবস্তু বিভিন্ন কোষ, রক্ত, জালিকা ইত্যাদির মাধ্যমে শোষিত হয়। তাহলে অন্তঃকোষীয় পরিপাকে খাদ্যের সারবস্তু সাইটোপ্লাজমে শোষণ হয়ে যাবে। আর বহিঃকোষীয় খাবারটা পরিপাকের পর খাদ্যের সারবস্তু বিভিন্ন কোষ, রক্ত, জালিকা ইত্যাদির মাধ্যমে শোষিত হবে। আচ্ছা, পরিশোষণ, আত্তীকরণ এবং বর্জন। কথাটার মানে কি? পরিশোষণ মানে কি, আত্তীকরণ মানে কি এবং বর্জন মানে কি? পরিশোষণ মানে হচ্ছে খাদ্য সারটা তৈরি হয়ে গেছে, আমাদের মূল বেসিক জিনিস যেটা আমাদের ওই যে শর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়ে গেছে, লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে গেছে, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে গেছে। এখন এগুলো কি করবে? এগুলো শোষণ করতে হবে হাইড্রার বডিতে। কীভাবে শোষণ করবে? সেটা হচ্ছে পরিশোষণ। আত্তীকরণ জিনিসটা কি? এগুলো তৈরি হয়ে গেছে, বডি শোষণও করে নিয়েছে, এবং এখন কোষ এগুলো ব্যবহার করবে। কোষ কীভাবে ব্যবহার করবে? কোষ এদেরকে ভেঙে কি করবে? কোষ এদেরকে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে জারিত করে এটিপি উৎপন্ন করবে। সেটা হচ্ছে আত্তীকরণ বা শ্বসন। আত্তীকরণ মানে শ্বসন। এবং বর্জন,
শোষণ হয়ে গেল, শোষণ হয়ে ব্যবহার হলো, শরীরের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন রোগ প্রতিরোধ হলো, হওয়ার পরে যেটা বর্জ্য পদার্থ, যেটা কাজে লাগছে না, সেটা কি করবে, সেটা বাইরে বের করে দেবে। এটাই হচ্ছে কি বর্জন। তাহলে খাদ্যের পরিপাকৃত সারাংশ সাইটোপ্লাজমে পরিশোষিত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় প্রাণীদেহের বিভিন্ন কোষে বাহিত হয়। অপাচ্য খাদ্যাংশ দেহপ্রাচীরের সংকোচন পোষণ এবং ফ্লাজেলা সঞ্চালনের ফলে মুখছিদ্র দিয়ে বহির্গামী পানির স্রোতের সঙ্গে মিশে দেহের বাইরে বর্জিত হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এই পুষ্টি মানে কি? পুষ্টি মানে খাদ্য সার কিন্তু না। পুষ্টি মানে হচ্ছে খাদ্য গ্রহণ, তারপরে খাদ্যের পরিপাক, সে পরিপাকের মধ্যে থাকবে বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, এরপরে পরিপাকের পরে পরিশোষণ, আত্তীকরণ এবং বর্জন, এই সব মিলে হচ্ছে পুষ্টি। পুরো প্রসেসটা হচ্ছে পুষ্টি। আচ্ছা, হাইডার চলন। হাইড্রা তো আমরা জানি যে হাইড্রা মুক্তজীবী প্রাণী, এরা চলাফেরা করতে পারে, নিজের শিকার নিজে ধরে খেতে পারে, তাই না? তাহলে হাইড্রার চলন লাগবে, চলনকে বলা হয় লোকোমোশন, তাই না? যে প্রক্রিয়ায় জীবদেহ জৈবিক প্রয়োজনে, একটা জীব তো মানে একটা কোনো প্রয়োজন ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, অবশ্যই একটা জৈবিক প্রয়োজন থাকবে। তাহলে যে প্রক্রিয়ায় জীবদেহ জৈবিক প্রয়োজনে নিজ চেষ্টায় স্থানান্তরিত হয় তাকে বলা হয় চলন। এমন না যে জৈবিক প্রয়োজন আছে, ও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া দরকার, আমি ঠেলা দিলাম ও চলে গেল, এরকম না, ও নিজের চেষ্টাতে যাবে, এটা হচ্ছে চলন। সাধারণত এটি প্রাণীর এক স্বতঃস্ফূর্ত সহজাত আচরণ। প্রতিকূল পরিবেশ মোকাবিলায় জনন, খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, বিনোদন ইত্যাদি কারণে জীব স্থানান্তরে গমন করে। হাইড্রা সাধারণত নিমজ্জিত বস্তু বা উদ্ভিদের গায়ে সংলগ্ন হয়ে থাকে, তবে বিভিন্ন উত্তেজকে সাড়া দেওয়ার জন্য এবং খাদ্য গ্রহণের জন্য স্থান ত্যাগ করতে হয়। নির্দিষ্ট চলনাঙ্গ না থাকায় সমগ্র প্রক্রিয়াটি বিভিন্নভাবে, প্রধানত পদতল, দেহের সংকোচন প্রসারণশীল পেশিতন্তু, 3 ধরনের নেমাটোসিস্টের সাহায্যে সম্পন্ন করে। চলনের সময় প্রথমে সংবেদী কোষ সাড়া দেয় এবং যে বার্তা বহিতক এবং অন্ততকের স্নায়ুজালকের ভিতরে সঞ্চালিত হয়, ফলে পেশিতন্তু সংকুচিত হয় এবং চলন প্রক্রিয়া শুরু হয়। হাইডার নিচে বর্ণিত বিভিন্ন ধরনের চলন দেখা যায়, যেমন হচ্ছে হাইডা লুপিং বা হামাগুড়ি দিয়ে চলে, বা ফাঁসা চলন, হ্যাঁ, ক্যাটারপিলার চলন বা শুয়োপোকা চলনও বলা হয় এটা। তারপর হচ্ছে লুপিং চলন, তারপর হচ্ছে লুপিং চলনের পর আছে সামারসল্টিং বা ডিগবাজি চলন, হ্যাঁ, তারপরে গ্লাইডিং চলন বা অ্যামিবয়েড চলন, এরপর হচ্ছে ভাসা বা ফ্লটিং, এরপর সাঁতার, হামাগুড়ি, হাঁটা, দেহের সংকোচন প্রসারণ। নতুন বইয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে ডুব দেওয়া আর কি, মানে নিমজ্জন আর কি, নিমজ্জিত হওয়া বা ডুব দেওয়া একটা অনিচ্ছাকৃত চলন। যাই হোক, লুপিং বা ফাঁসা চলন যেটা, সেটা হচ্ছে লম্বা দূরত্ব। যখন হাইড্রা একটা যেমন আমরা জানি যে আমরা দেখি যে ম্যারাথন দৌড় 2 ধরনের, একটা ম্যারাথন দৌড়, একটা হচ্ছে স্প্রিন্ট যেমন হুসাইন বোল্ট, আর ম্যারাথনের নাম আমরা ম্যারাথন দৌড় দেয় এরকম মানুষের নাম আমরা ওইভাবে মনে থাকে না। যাই হোক, তো শর্টকাটে যে কোনো জিনিসই মানুষ বেশি মনে রাখে, হ্যাঁ, এই জন্য ম্যারাথন দৌড়বিদ যে ফার্স্ট হয় বা সেকেন্ড হয় বা গোল্ড মেডেল পায় অলিম্পিকে, তাদের নাম আমরা ওরকমভাবে জানি না, কিন্তু হুসাইন বোল্ট শর্ট 100 মিটারের দৌড় 8 থেকে 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম সময় লাগে যেতে। ওকে আমরা খুব ভালো মতো চিনি, তাই না? খুব দ্রুত চলে যায়, তো ফাস্ট জিনিস সবাই খুব পছন্দ করে, তাই না? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ম্যারাথন দৌড় তো সবাই দেখেছো মনে হয়, ম্যারাথন দৌড় এবং স্প্রিন্ট খুব দ্রুত সময়ের জন্য যায়, তাই না? খুব অল্প দূরত্ব 100 মিটার, খুব কম। আর ম্যারাথন দেখা যাচ্ছে 100 কিলো, 200 কিলো এরকম, তাই না? অনেক বেশি দূরত্বে। তো ম্যারাথন ধরে অবশ্যই বেশি স্পিডে যাওয়া যাবে না, তাহলে এনার্জি শেষ হয়ে যাবে, তাই না? আর যেটা ওই স্প্রিন্টে একবার যে গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে দৌড়াতে হবে, তাই না? কারণ খুব অল্প সময়, এখানে এনার্জি ফল করার কোনো বিষয় থাকে না, তাই না? তো হাইডাও এরকম, যখন অনেক দূরে কোনো জায়গায় যাওয়ার জন্য যখন বের হবে, তখন লুপিং বা হামাগুড়ি দিয়ে চলাফেরা করবে বা ফাঁসা চলনের মাধ্যমে। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইডা সাধারণত লুপিং চলনের আশ্রয় নেয়। এ প্রক্রিয়ার শুরুতে একপাশের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয় এবং অপর পাশের কোষগুলো অনুরূপ পেশি আবরণী কোষগুলো সম্প্রসারিত হয়, ফলে শরীরটা একদিকে বাঁকিয়ে যায়, লুপের মতন হয়। ফলে হাইডা গতিপথের দিকে দেহকে প্রসারিত করে এবং বাঁকিয়ে মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে এবং কোষশিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিসের সাহায্যে ভিত্তিকে আটকে ধরে। এরপর পাদচক থেকে মুক্ত করে মুখের কাছাকাছি এনে স্থাপন করে, কোষশিকা বিমুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। এই পদ্ধতিতে পুনরাবৃত্তি ঘটিয়ে হাইড্রা স্থান ত্যাগ করে। যোগ বা শুয়োপোকার চলার সময় এভাবে ক্রমান্বয়ে লুপ বা ফাঁসা সৃষ্টি হয়। হাইড্রা এই চলনও দেখতে অনেকটা একই রকম হয়। এই ফাঁসা চলনকে বলা হয় জোকা চলন বা শুয়োপোকা চলন বা ক্যাটারপিলার চলনও বলা হয়। আচ্ছা, জিনিসটা তাহলে কেমন?
এটা হচ্ছে একটা হাইড্রা। এটা যদি একটা হাইড্রা হয়, হাইড্রাটা প্রথমে একটা লুপ তৈরি করবে। হাইড্রাটা এরকম, এটা যদি একটা হাইড্রা হয়, হাইড্রাটা প্রথমে এটা যদি হাইড্রা হয়, হাইড্রাটা প্রথমে এ পাশের কোষগুলোকে সংকুচিত করবে, এ পাশের কোষগুলোকে প্রসারিত করবে, দিয়ে এভাবে একটা কি করবে, লুপ তৈরি করবে। লুপ তৈরি করে এটাকে কিন্তু এ সরাবে না, এটা 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 এভাবে রাখবে। আর এই যে পা, এটা মুখছিদ্র, এটা পা, মুখছিদ্রের কাছে পাটাকে বা পদতলকে এভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আবার এভাবে খাড়া হয়ে দাঁড়াবে, যে আবার লুপ তৈরি করবে, আবার এই পা পদতলটা আবার কাছে নিয়ে আসবে। আর মুখছিদ্র যেটা হাইপোস্টোমের কোষিকার অংশটা কিন্তু সরবে না। তাহলে এরকম করার পরে এভাবে লুপ তৈরি করলো, লুপ তৈরি করে পাটা মুখের কাছে নিয়ে আসলো, হাইপোস্টোমের কাছে নিয়ে আসলো, আবার খাড়া হয়ে দাঁড়ালো, আবার লুপ তৈরি করলো, লুপ তৈরি করে পাটা মুখের কাছে নিয়ে, এভাবে দেহের যেই দেহের যে লম্বা দূরত্ব, দেহের যে দৈর্ঘ্য তার অর্ধেক দূরত্ব অতিক্রম করবে এভাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে সমারসল্টিং। সমারসল্টিং হচ্ছে এটা একটা ডিগবাজি। এটি হাইডার সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া। সাধারণত হাইডা চলাফেরা করে এটার মাধ্যমে দ্রুত চলন। শিকার ধরতে হবে, তাহলে ধীরে ধীরে গেলে তো হবে না, শিকার পালা যাবে, তাই না? তো হাইডার সাধারণ চলন এবং দ্রুত চলন প্রক্রিয়াই হচ্ছে সমারসল্টিং। তো এটা হাইডার সাধারণ চলন পদ্ধতি। এই পদ্ধতিতে হাইডা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। অলিম্পিকের সমারসল্টিংয়ের মতন এ হচ্ছে ডিগবাজি দিবে। শুরুতে হাইডার দেহকে একদিকে বাঁকাবে, গতিপথের কোষিকায় অবস্থিত গ্লুটিনাইন জাতীয় নেমাটোসিস আঠালো রসকরণ করে গতিপথকে স্পর্শ, একই জিনিস, লুপিংয়ের মতো। কিন্তু এরপরে হবে পার্থক্য। এ সময় গন্তব্যস্থলমুখী পেশি আবরণী কোষের সংকোচন, অপর পাশের অনুরূপ কোষগুলো একটা হচ্ছে সংকোচন হবে, একটা প্রসারণ হবে। ফলে পাদচাকতি বিমুক্ত করে কোষিকার উপর ভর দিয়ে দাঁড়াবে। ওখানে কিন্তু লুপিংয়ে কিন্তু কখনোই কোষিকার উপর ভর দিয়ে দাঁড়াচ্ছিল না, তাই না? সবসময় পদতলের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছিল এবং পদতলটা কোষিকার কাছাকাছি নিয়ে আসছিল। তো এক্ষেত্রে একবার পদতলের উপর দাঁড়াবে, একবার কোষিকার উপর দাঁড়াবে, দিয়ে দেহের দূরত্বের দ্বিগুণ, দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। পরে পাদচাকতি বিমুক্ত করে কোষিকার উপর ভর করে দেহকে সোজা করে দাঁড়াবে, পুনরায় আবার দেহকে বাঁকিয়ে পাদচাকতির সাহায্যে গতিপথকে সরবে, পরে কোষিকা মুক্ত করবে। একবার কোষিকাকে মুক্ত করবে, একবার পাদচাকতিকে মুক্ত করবে, একবার কোষিকার ভরে দাঁড়াবে, একবার পাদচাকতির ভরে দাঁড়াবে, দিয়ে একটা দ্রুত একটা স্থান ত্যাগ করবে, নিজের দেহের দূরত্বে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, এই জন্য বলা হয় এটা সমারসল্টিং। এরপরে হচ্ছে গ্লাইডিং চলন। গ্লাইডিং চলনকে অ্যামিবয়েড চলনও বলা হয়। গ্লাইডিং চলন মানে কি? এটা হচ্ছে অ্যামিবার মতো পদতলটা একটু পিছলে যাবে আর কি, স্লাইডিংয়ের মতন আর কি। এই প্রক্রিয়া হাইড্রা পদতলে বহিত্বকীয় কোষগুলো থেকে পিচ্ছিল রস ক্ষরণ করে। আমরা জানি পদতল থেকে কি হয়, পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। মিউকাস ক্ষরণ করে কি করে? বডিকে তিনটা কাজ করে। একটা হচ্ছে বডিকে আটকে রাখে, দৃঢ়ভাবে কোনো তলের সাথে আটকে রাখে। নাম্বার 2 হচ্ছে বুদবুদ সৃষ্টি করে উল্টাভাবে ভাসবে, এবং নাম্বার 3 গ্লাইডিং চলন করবে, তাই না? তো পিচ্ছিল রস ক্ষরণ করবে, ক্ষরণ করার পরে ওই স্থানে প্রক্ষিপ্ত কোষে ক্ষণপদের অ্যামিবয়েড চলনের সাহায্যে দেহটি অত্যন্ত ধীর গতিতে মসৃণতলে খুব সামান্য দূরত্ব অতিক্রম করবে। এরপরে কি? ভাষা। এটাও আমরা জানি, পদতলে মিউকাসটা একটা বুদবুদ সৃষ্টি করে উল্টা হয়ে ভাসবে। মাঝে মাঝে হাইড্রা পাদচাকতির বহিত্বকীয় কোষ থেকে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে, ফলে প্রাণী ভিত্তি থেকে বিচ্যুত হালকা এবং উপর হয়ে পানির পৃষ্ঠতলে ভেসে ওঠে। তখন বুদবুদ ফেটে মিউকাস ভেলার মতো ছড়িয়ে গেলে হাইড্রা নিম্নমুখী হয়ে ভেসে থাকে। এভাবে প্রাণী ঢেউয়ের আঘাতে কিছু দূর ভেসেও যেতে পারে। এই বুদবুদটা যদি ফেটে যায়, তখন ওই হাইড্রা ডুবে যাবে। এটাও হাইড্রার একটা চলন, যদিও এটা অনিচ্ছাকৃত চলন। এটা নতুন বই অ্যাড হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে সাঁতার, তাই না? সাঁতার বা সুইমিং। কোষিকাগুলোকে ঢেউয়ের মতো আন্দোলিত করে এবং দেহকে ভিত্তি থেকে মুক্ত করে হাইড্রা সহজেই দেহকে ঢেউয়ের মতো আন্দোলিত করে সাঁতার কাটতে পারে। আর এখন কথা হচ্ছে, আমরা তো আমাদের হাত আছে, পা আছে, আমরা সাঁতার কাটতে পারি। হাইড্রার তো হাত পা নাই, তাই না? পদতলা আছে, কিন্তু সেই পদতল তো এরকম আমাদের মতো পা না, এবং ওদের তো হাত নাই। তখন এরা কোষিকাকে হাতের মতো বা পায়ের মতো ব্যবহার করে এরা হচ্ছে সাঁতার কাটবে। হামাগুড়ি বা ক্রাউলিং জিনিসটা কি? হামাগুড়ি বা ক্রাউলিং জিনিসটা হচ্ছে এই প্রক্রিয়ায় হাইড্রা কোষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তুকে আঁকড়ে ধরবে, পরে পাদচাকতিকে মুক্ত এবং কোষিকা সংকুচিত করে পাদচাকতিকে নতুন জায়গায় স্থাপন করে এই প্রক্রিয়া হাইড্রা অবরোহণ আরোহণ প্রক্রিয়া সম্পন্ন করে। মনে করো যে আমি একটা গাছে উঠবো, তাহলে প্রথমে গাছের ডালকে আমি হাত দিয়ে ধরলাম, ধরার পরে আস্তে আস্তে উপরে উঠলাম, এটাই হচ্ছে আরোহণ। আর গাছের ডাল ধরে আস্তে আস্তে নিচে নামলাম, সেটা হচ্ছে অবরোহণ। তো হাইড্রা অনেকটা এভাবে কোনো উপরে কোনো ভিত্তিকে ধরে উপরে ওঠে, নিচে নামে। এটা হচ্ছে হামাগুড়ি বা ক্রাউলিং। আচ্ছা,
হাঁটা কি? হাইড্রা হাঁটতে পারে? হাইড্রার পা আছে? না। কিন্তু হাইড্রা কোষিকার উপর ভর করে বডিকে উল্টা করে মানে মুখচ্ছিদ্রের নিচে পদতল উপরের দিকে করে এরা হচ্ছে অনেক সময় কোষিকার ভরে হাঁটে, ছোটো ধীরে পায়ের মতো ব্যবহার করে হাঁটে, উল্টোভাবে ধীরে ধীরে হাঁটে। তো হাইড্রা এক্ষেত্রে তার দেহের ভার পাদচাকতির উপর না রেখে কোষিকার উপর স্থাপন করে এবং কোষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে ধীর গতিতে চলতে পারে, নতমুখী চলন যেটা। এরপরে দেহের সংকোচন প্রসারণ। হাইড্রা দেহকে কন্ট্রাকশন এবং এক্সপানশনের মাধ্যমে হাইড্রা দেহকে মুক্ত করে দেহ প্রাচীরের পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের আকার দ্রুত খাটো লম্বা করে, ফলে এই ধরনের চলন সৃষ্টি হয়। লুপিং ও সামারসল্টিং চলনের মধ্যে পার্থক্য। লুপিং চলন এবং সামারসল্টিং চলনের মধ্যে পার্থক্য কী? লুপিংটা হচ্ছে হাইড্রার বিশেষ ধরনের চলন পদ্ধতি, আর সমারসল্টিং হচ্ছে হাইড্রার সাধারণ চলন পদ্ধতি। সমারসল্টিং দৈনিকই করে, আর লুপিং হচ্ছে বছরে একবার বা মাসে একবার, তাই না? এটা হচ্ছে মানে ঋতু পরিবর্তন, দেখা যাচ্ছে ঋতু পরিবর্তন দৈনিক হয় না। হঠাৎ 6 মাস 7 মাস গরম পড়ার পরে শীত পড়া শুরু হলো, তাই না? 2 মাস শীত পড়লো, এই 2 মাস শীতের জন্য তখন কি ওরা হচ্ছে স্থান ত্যাগ করে, তাই না? এটা হচ্ছে খুব কম হয়, লুপিংটা হচ্ছে খুব কম করতে হয়, বিশেষ ধরনের চলন। আর সমারসল্টিং সাধারণ চলন সবসময় হয়। লুপিংটা হচ্ছে মধ্যম গতিতে হবে, আর সমারসল্টিং হচ্ছে খুব দ্রুত গতিতে হবে। লুপিং এ পদ্ধতিতে পদতল কখনো মাটির উপরে উঠে আসবে না, পদতল কখনো মাটির উপরে উঠে আসবে না। আর সমারসল্টিংয়ের ক্ষেত্রে পদতল একবার মাটির উপরে উঠবে, একবার কোষিকা উপরে উঠবে, তাই না? এ পদ্ধতিতে হাইড্রা কখনো কোষিকার উপর ভর করে দাঁড়ায় না। লুপিংয়ে কখনো হাইড্রা কোষিকার উপর ভর করে দাঁড়াবে না। আর সমারসল্টিংয়ে হাইড্রা একবার কোষিকার উপর ভর করে দাঁড়াবে, একবার পাদচাকতির উপর ভর করে দাঁড়াবে। লুপিংয়ে কোষিকা সর্বদা গতিপথের দিকে থাকবে, সবসময় গতিপথের দিকে কোষিকা থাকবে লুপিংয়ে। আর সমারসল্টিংয়ে এক্ষেত্রে একবার কোষিকা গতিপথের দিকে থাকবে, একবার পদতল গতিপথের দিকে থাকবে। আচ্ছা, লুপিংয়ে বা ফাঁসা চলনে এক্ষেত্রে একবার চলতে একটি মাত্র লুপ সৃষ্টি হবে, আর সমারসল্টিংয়ে একবার চলতে 2টা লুপ সৃষ্টি হবে। লুপিং বা ফাঁসা চলনের ক্ষেত্রে দীর্ঘ পথ অতিক্রম করার জন্য এই পদ্ধতি অনুসৃত হয়, আর সমারসল্টিংয়ের ক্ষেত্রে অল্প পথ অতিক্রম করার জন্য এই পদ্ধতি অনুসৃত হয়। আচ্ছা, হাইড্রার জনন বা রিপ্রোডাকশন অফ হাইড্রা। হাইড্রার রিপ্রোডাকশনটা কি? যে প্রক্রিয়ায় রিপ্রোডাকশন বা জননের সংজ্ঞা কি? যে প্রক্রিয়ায় জীব তার নিজ বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে তাকে বলা হয় জনন। তার মানে নিজের বংশধর রক্ষার জন্যে আমি গ্যামেট সৃষ্টির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি করলাম, তৈরি করার পরে গ্যামেটের মিলন হলো, মিলন হওয়ার পরে কী হবে? মিলন হওয়ার পর জাইগোট হবে, জাইগোট হওয়ার পর ভ্রূণ হবে, ভ্রূণ হওয়ার পর অনুরূপ বংশধর সৃষ্টি হবে, এবং সেই অনুরূপ বংশধরটাও কী হতে হবে? প্রজননক্ষম, মানে সেও প্রজনন করতে পারবে, তাহলে সেটা হবে জনন। যে প্রক্রিয়ায় জীব নিজ বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে তাকে জনন বলা হয়। আচ্ছা, এই প্রক্রিয়ায় জীব দেহাংশের মাধ্যমে প্রত্যক্ষভাবে অযৌন এবং একই প্রজাতির অন্য সদস্যের সহযোগিতায় বা গ্যামেট সৃষ্টির মাধ্যমে পরোক্ষভাবে যৌন বা নিজ আকৃতির সদস্য বংশধর সৃষ্টি করে। হাইড্রা অযৌন যৌন উভয় প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। আচ্ছা, অযৌন জননটা কি? হাইড্রার অযৌন জনন আমরা পড়েছিলাম, হাইড্রা 2 ধরনের অযৌন জনন করে। একটা হচ্ছে মুকুল সৃষ্টি করে, যখন পরিবেশে প্রচুর পরিমাণে খাবার থাকে তখন মুকুল সৃষ্টি করার মাধ্যমে অযৌন জনন করে, আর যখন পরিবেশে খাবারের পরিমাণ অনেক কম তখন হচ্ছে তারা যৌন জনন করে, তাই না? তো একটা অযৌন জনন হচ্ছে মুকুল সৃষ্টি, আর আরেকটা অযৌন জনন হচ্ছে কোনো কারণে আমরা জানি হাইড্রার রিপ্রোডাক্টিভ, হাইড্রার হচ্ছে রিজেনারেশন ক্ষমতা অনেক বেশি, পুনরুৎপত্তি ক্ষমতা অনেক বেশি। কোনো কারণে হাইড্রা কেটে গেল, অর্ধেক হয়ে যে একটা থেকে তখন 2টা হাইড্রা হবে, তাই না? তো এটা একটা যে দ্বিবিভাজন বা দ্বিভাজন, আর একটা হচ্ছে মুকুল সৃষ্টি, 2টা মুকুলোদ্গম এবং বিভাজন। তো গ্যামেট উৎপাদন ছাড়াই গ্যামেট সৃষ্টি, গ্যামেট মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, গ্যামেট সৃষ্টি ছাড়াই যে জনন প্রক্রিয়া সম্পন্ন তাকে অযৌন জনন বলা হয়। এই ধরনের জনন পদ্ধতিতে একটি মাত্র জনিতা থেকে নতুন জীবের সৃষ্টি হয়, একটি মাত্র জনিতা থেকে নতুন জীবের সৃষ্টি হয়। আচ্ছা, হাইড্রা 2ভাবে অযৌন জনন সম্পন্ন করে। অযৌন জননের ক্ষেত্রে কি শুক্রাণু ডিম্বাণু লাগবে না, তার মানে এদের পুরুষ স্ত্রী লাগবে না, একটা বডি থেকে এটা হতে পারবে। এই জন্য বলছে একটি মাত্র জনিতা থেকেই নতুন জীবের সৃষ্টি হয়। হাইড্রা 2ভাবে অযৌন জনন সম্পর্কে, একটা হচ্ছে মুকুলোদ্গম, একটা হচ্ছে বিভাজন। তো 2টা সম্পর্কে আমরা এখানে পড়ব। মুকুলোদ্গম কীভাবে হয়? মুকুলোদ্গম হচ্ছে একটি অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। বছরের সব ঋতুতেই, বিশেষ করে গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত খাবার থাকে তখন মুকুলোদ্গমের মাধ্যমে মুকুলোদ্গম বেশি হয়, অযৌন জননটা বেশি হয়। বেশ কয়েকটি ধাপে এখানে সম্পন্ন হয়। প্রক্রিয়ার শুরুতে দেহের মধ্যাংশ ও নিম্নাংশ কোনো একটা স্থানে এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়, একটি ক্ষুদ্র স্ফীত অংশের সৃষ্টি হয়। স্ফীত অংশটা বড় হয়, ফাঁপা হয়, নলাকার মুকুলের মতো পরিণত হয়। এতে এপিডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রামিস সব কিছু সৃষ্টি হয়। এরপর হচ্ছে মাতৃহাইড্রা সিলেন্ট্রন মুকুলের কেন্দ্রে, সিলেন্ট্রনটা যেতে যেতে মুকুলের কেন্দ্র পর্যন্ত চলে যায়।
মাতৃহাইড্রা যে সিলেন্টনটা, মুকুলের মধ্যে কিন্তু সিলেন্টন ছিল না, হ্যাঁ, এপিডার্মিস মেসোগ্লিয়া গ্যাস্ট্রোডার্মিস ছিল শুধু। এর এপিডার্মিস মেসোগ্লিয়া গ্যাস্ট্রোডার্মিসের এর মধ্যে সিলেন্টনটা ঢুকে যাবে। সিলেন্টন ঢুকে যেয়ে কী করবে, এটা হচ্ছে ওদের বডি হাইড্রা নতুন মানে বাচ্চা হাইড্রার বডিতেও সিলেন্টন তৈরি করে দেবে। মুকুলটি মাতৃহাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে বড় হবে এবং শীর্ষ প্রান্ত গঠিত হয় শীর্ষ প্রান্তে গঠিত হবে মুখছিদ্র, হাইপোস্টাম এবং কোষিকা। এ সময় মাতৃহাইড্রা এবং মুকুলের সংযোগস্থলে একটি বৃত্তাকার খাঁজে ছিটাবে এবং খাঁজটা আস্তে আস্তে গভীর হবে, বড় হবে, দিয়ে মুকুল থেকে অপত্য হাইড্রা বা বাচ্চা হাইড্রাটা মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে অপত্য হাইড্রার বিচ্ছিন্ন হওয়ার প্রান্তে পাদচাকতি গঠিত হবে, হওয়ার পরে শিশু হাইড্রা তৈরি হবে বা হাইড্রোলা তৈরি হবে। কিছুক্ষণ বিচরণের পর নিমজ্জিত কোনো বস্তুর সাথে সংলগ্ন হয়ে মানে যুক্ত হয়ে স্বাধীন জীবনযাপন শুরু করবে। ঘটনাচক্রে একটি হাইড্রা বেশ কয়েকটি মুকুলের সৃষ্টি হতে পারে। এসব মুকুল আবার নতুন মুকুল সৃষ্টি করতে পারে। তখন সম্পূর্ণ মাতৃ হাইড্রাকে তখন একটি দলবদ্ধ প্রাণীর মতো দেখা যায়। একটা হাইড্রাকে অনেকবার একটা হাইড্রা কেটে যে দেখা যাচ্ছে দুইটা হাইড্রা তৈরি হলো। এখন ওই হাইড্রাটা তৈরি হচ্ছে, দুইটা হাইড্রা তৈরি হচ্ছে, এ সময় দেখা যাচ্ছে মানে একটা হাইড্রা কেটে গেল কিন্তু সম্পূর্ণ দুই ভাগে ভাগ হয়নি, একটু জোড়া লেগে আছে। তো তাহলে কি জোড়া লাগা অংশ থেকে দুইটা হাইড্রা হবে, দুইটা হাইড্রা আলাদাও হবে না। এখন এই দুই হাইড্রা থেকে মুকুলের মাধ্যমে, তাই না? তো মুকুলের মাধ্যমে দেখা যাচ্ছে একটা হাইড্রা তৈরি হলো, একটা মাতৃ হাইড্রা থেকে নতুন একটা হাইড্রা তৈরি হলো। ওই হাইড্রাটা আবার অ্যাডাল্ট হয়ে গেল কিন্তু বিচ্ছিন্ন হয়নি। বিচ্ছিন্ন না হলে কী হবে, ওখান থেকে আরেকটা হাইড্রা তৈরি হবে, ওখান থেকে আরেকটা হাইড্রা তৈরি হবে। সবাইকে একসাথে মনে হবে একটা দলবদ্ধ প্রাণী। কিন্তু আসলে তা না। ঘটনাক্রমে একটি হাইড্রা বেশ কয়েকটি মুকুলের সৃষ্টি হতে পারে। এসব মুকুল আবার নতুন মুকুল সৃষ্টি করতে পারে। সম্পূর্ণ মাতৃ হাইড্রাকে তখন একটি দলবদ্ধ প্রাণীর মতো দেখায়। মুকুল সৃষ্টি এবং মাতৃ হাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে প্রায় 3 সপ্তাহ সময় লাগে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মুকুল থেকে একবারে ডিটাচড হয়ে মাতৃ হাইড্রা থেকে অপত্য হাইড্রা একবারে স্বাধীন জীবনযাপন শুরু করতে 3 সপ্তাহ সময় লাগে। আচ্ছা, বিভাজন, আরেকটা অজানা ধরন হচ্ছে বিভাজন। বিভাজন কীভাবে হবে? বিভাজন কোনো স্বাভাবিক জন প্রক্রিয়া নয়, এটি একটি দৈবাত সংঘটিত হবে, এটা অ্যাক্সিডেন্টাল। হঠাৎ করে কেটে গেল, হাইড্রা কি নিজে নিজে কাটবে না, হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি হাইড্রা কেটে গেল, বা কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ দ্বি বা ততোধিক খণ্ডে বিভক্ত যদি হয়, প্রত্যেক খণ্ড থেকে নতুন হাইড্রা জন্ম নেবে। একে বলা হয় পুনরুৎপত্তি বা রিজেনারেশন। কারণ এ প্রক্রিয়ায় দেহের হারানো বা বিনষ্ট অংশ পুনর্গঠিত হয়। প্রকৃতিবিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে 1744 সালে সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা উল্লেখ করেন। যে হাইড্রা বা ওই যে 9 মাথাওয়ালা যেই ড্রাগন, 9 মাথাওয়ালা ড্রাগন রাক্ষস, সেটার নাম অনুসারে হাইড্রার নাম দিয়েছিল। তো এক্ষেত্রে বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ অতি দ্রুত বিভক্ত এবং রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টি করে। এসব কোষ দিয়ে দেহের বিভিন্ন অংশ গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ করে। সুতরাং হাইড্রা স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রা স্বাভাবিক মৃত্যু কেন নেই? দুইটা কারণ। একটা হচ্ছে একে কেটে ফেললেও এ মারা যাবে না, তাই না? আরেকটা হচ্ছে কি, এরা হচ্ছে জন্ম হওয়ার পরে মানুষের ক্ষেত্রে কি বা অন্য যে কোনো পশু পাখির ক্ষেত্রে, গাছপালার ক্ষেত্রে আমরা কি দেখি, জন্ম হওয়ার পর আস্তে আস্তে বড় হওয়ার পর অ্যাডাল্ট হওয়ার পরে বুড়া হওয়ার পর মারা যাবে, তাই না? কিন্তু এরা এরকমভাবে মারা যাবে না। কেন মারা যাবে না? এদের বডির সকল কোষ মোটামুটি একটা নির্দিষ্ট সময় পরে এদের শরীরের সকল কোষগুলো নতুনভাবে তৈরি হয়ে যাবে, নতুনভাবে পুরানো কোষটা চেঞ্জ হয়ে নতুন কোষ তৈরি হবে, মানে শেডিং হবে অনেকটা। এই জন্য এদের স্বাভাবিক মৃত্যু নেই। এরা প্রতিনিয়ত তরুণ হয়ে যাচ্ছে, বুড়া হবেই না, এরা প্রতিনিয়ত তরুণ হয়ে যাচ্ছে। তো এই জন্য এরা স্বাভাবিক মৃত্যু নেই। বিভাজন দুভাবে হতে পারে, যেমন হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন। অনুদৈর্ঘ্য বিভাজন হচ্ছে হাইড্রার দেহ কোনো কারণে লম্বালম্বিভাবে যদি দুই ভাগে ভাগ হয়, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। প্রত্যেক খণ্ড থেকে দুটো হাইড্রার উৎপত্তি হবে। আর অনুপ্রস্থ বিভাজনটা কি? কোনো কারণে হাইড্রার দেহ অনুপ্রস্থভাবে যদি একাধিক খণ্ডে বিভক্ত হয়, সেখান থেকে দুটো হাইড্রা যদি জন্ম হয়, সেটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। যৌনজনন, হাইড্রার আরেকটা জনন হচ্ছে যৌনজনন। এটা একটু মনে রাখতে হবে, এটা এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তো যৌনজনন হচ্ছে নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টির উদ্দেশ্যে দুটি পরিণত জনন কোষ, শুক্রাণু ও ডিম্বাণু নিউক্লিয়াসের একীভবন প্রক্রিয়াকে যৌনজনন বলা হয়। তাহলে যৌনজননটা কি? নিষেকের মাধ্যমে প্রথমে জাইগোট সৃষ্টি, আমার টার্গেট হচ্ছে জাইগোট সৃষ্টি করা, নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টি করা। শুক্রাণু ডিম্বাণু মিলনে জাইগোট সৃষ্টি করতে হবে। এখন শুক্রাণু ডিম্বাণু মিলনে জাইগোট সৃষ্টি করবো, তাহলে শুক্রাণু ডিম্বাণু আগে তৈরি করতে হবে। তাহলে দুটা গ্যামেট তৈরি করতে হবে আগে, দুটি পরিণত জননকোষ বা শুক্রাণু ডিম্বাণু তৈরি করলাম। তৈরি করার পরে এদের নিউক্লিয়াসের মিলন হবে। মিলন হওয়ার পরে একীভবন প্রক্রিয়ার মাধ্যমে এরা দুইটা নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়াস হবে। এটা হচ্ছে যৌনজনন। হাইড্রা যৌনজননকে আলোচনার সুবিধার জন্য 3টি শিরোনামভুক্ত করা হয়েছে। একটা হচ্ছে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি, একটা হচ্ছে নিষেক, আর একটা পরিস্ফুটন। অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি, নিষেক এবং পরিস্ফুটন। অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি কি? হাইড্রার অধিকাংশ হাইড্রা সাধারণত একলিঙ্গ হয়, তবে কিছু হাইড্রা আছে উভলিঙ্গ, যেমন হাইড্রা ভলগ্যারিস উভলিঙ্গ। হাইড্রা
উভলিঙ্গ আছে। উভলিঙ্গ হলো এদের স্বনিষেক ঘটে না। কেন ঘটে না এটা আমরা প্রথম পার্টে বলেছি, কারণ হাইড্রার একই বডিতে শুক্রাণু ডিম্বাণু তৈরি হলেও বা শুক্রাশয় ডিম্বাশয় একই বডিতে তৈরি হলেও শুক্রাশয় ডিম্বাশয় একই সাথে পরিপক্ক হয় না, যার ফলে স্বনিষেক ঘটে না। কারণ জনক বিভিন্ন সময় পরিপক্কতা লাভ করে, প্রধানত শরৎকালে খাদ্য স্বল্পতার মতো প্রতিকূল পরিবেশে এদের দেহে অস্থায়ী জনক সৃষ্টি হয় এবং যৌনজনন ঘটে। পুরুষ এবং স্ত্রী জননকে যথাক্রমে শুক্রাশয় এবং ডিম্বাশয় বলা হয়। পুরুষ যৌনাঙ্গকে বলা হয় শুক্রাশয়, যেটা অনেকটা মোচাকার, এটা বডির উপরের পাটে হয়। আর স্ত্রী যৌনাঙ্গে বলা অনেকটা গোলাকার, এটা কে বলা হয় ডিম্বাশয়, এটা বডির নিচের দিকে মানে পলতলের কাছাকাছি হয়। যৌনাঙ্গ উৎপত্তি এবং এগুলোর অভ্যন্তরে জনক সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে এখানে বলা হলো। শুক্রাশয়ের উৎপত্তি। শুক্রাশয় কীভাবে উৎপত্তি লাভ করছে? প্রজনন ঋতুতে প্রধানত দেহের যখন হচ্ছে পানিতে খাবারের অভাব, প্রকৃতিতে খাবারের অভাব, তখন এটা প্রজনন ঋতু। সাধারণত দেহের উপরের অর্ধাংশ এবং হাইপোস্টামের কাছাকাছি স্থানের এপিডার্মাল ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজন হবে, ফলে এক বা একাধিক মোচাকার শুক্রাশয় সৃষ্টি হবে। এর শীর্ষে একটি বোটা বা নিপল এবং পরিণত শুক্রাশয়ের অভ্যন্তরে থাকে অসংখ্য শুক্রাণু। তো নিপল থাকবে, এটা একটা জিনিস, নিপল থাকবে কিন্তু শুক্রাশয়ে, ডিম্বাশয়ে কিন্তু না। এটা মনে রাখতে হবে, নিপল শুক্রাশয়ে থাকবে। এটা হচ্ছে নিপল, এখান দিয়ে শুক্রাণুগুলো বের হয়ে আসবে, এই জন্য নিপল বলা হচ্ছে। তো প্রজনিত সাধারণত দেহের উপরের অর্ধাংশে এবং হাইপোস্টামের কাছাকাছি স্থানের এপিডার্মাল ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজনের ফলে এক বা একাধিক মোচাকার শুক্রাশয় সৃষ্টি হয়। এর শীর্ষে একটি বোটা বা নিপল থাকে। পরিণত শুক্রাশয়ের অভ্যন্তরে থাকে অসংখ্য শুক্রাণু। শুক্রাশয়ে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। যে প্রক্রিয়ায় স্পার্ম তৈরি হয় সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া বা শুক্রাণু জনন। শুক্রাশয়ের অভ্যন্তরে অবস্থিত ইন্টারস্টিশিয়াল কোষ বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করে। তো এটা আমরা প্রসেসগুলো দেখব, সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, নতুন বই এটা খুব সুন্দরভাবে লেখা আছে, এখানে লেখা নাই। তো আচ্ছা, আমি এটা শেষ করে বলছি, সমস্যা নাই। ইন্টারস্টিশিয়াল কোষ বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে স্পার্মাটোগোনিয়া তৈরি হওয়ার পর এগুলো বৃদ্ধি লাভ করবে, দিয়ে স্পার্মাটোসাইট হবে। প্রত্যেক স্পার্মাটোসাইট মিওসিস প্রক্রিয়ায় বিভাজনের ফলে 4টি করে হ্যাপ্লয়েড স্পার্মাটিড উৎপন্ন করে। প্রত্যেক স্পার্মাটিড একটি শুক্রাণু বা স্পার্মে পরিণত হবে। প্রত্যেক পরিণত শুক্রাণু নিউক্লিয়াসযুক্ত একটি স্ফীত মস্তক, সেন্টিওলযুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড এবং একটি সরু লম্বা বিচরণক্ষম লেজ নিয়ে গঠিত। তাহলে জিনিসটা কি? ডিম্বাশয়ের উৎপত্তিতে স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু কীভাবে তৈরি হবে, এখানে যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে শুক্রাণু জননকোষ। শুক্রাণু জননকোষ, এই যে এই জননকোষগুলো, এই যে এগুলো হচ্ছে শুক্রাণু জননকোষ বা পুং জননকোষ। হ্যাঁ, শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু জননকোষ বা শুক্রাণু জননকোষ না, ইন্টারস্টিশিয়াল কোষ। প্রথমে ইন্টারস্টিশিয়াল কোষটা কী হবে? শুক্রাণু মাতৃকোষ তৈরি হবে বা শুক্রাণু মাতৃকোষ তৈরি হবে। ইন্টারস্টিশিয়াল কোষগুলো প্রথমে শুক্রাণু মাতৃকোষ তৈরি হবে। শুক্রাণু মাতৃকোষ থেকে কী তৈরি হবে? শুক্রাণু মাতৃকোষ থেকে স্পার্মাটোগোনিয়া হবে। হ্যাঁ, এগুলো মাইটোসিসের বিভাজনের মাধ্যমে। ইন্টারস্টিশিয়াল কোষ থেকে কী হবে? শুক্রাণু মাতৃকোষ থেকে কী হবে? স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া সাইজে ছোট হয়। তো স্পার্মাটোগোনিয়াগুলো একটু আশপাশের পরিবেশ থেকে পুষ্টি পদার্থ শোষণ করে একটু মোটা হবে। এটার নাম হবে স্পার্মাটোসাইট। পূর্ণাঙ্গ স্পার্ম সেল, এটা হচ্ছে স্পার্মাটোসাইট। এরপরে স্পার্মাটোসাইটটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজন হবে। মিওসিস প্রক্রিয়ায় বিভাজনে একটা থেকে 4টা স্পার্মাটিড তৈরি করবে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে স্পার্মাটোসাইট পর্যন্ত 2n। তাহলে প্রথমে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, তারপরে শুক্রাণু মাতৃকোষের পরে স্পার্মাটোগোনিয়ার পরে স্পার্মাটোগোনিয়াটা একটু পুষ্টি পদার্থ শোষণ করে একটু বড় হবে। বড় হওয়ার পরে স্পার্মাটোসাইট হবে। স্পার্মাটোসাইট মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে স্পার্মাটিড হবে। তো যেহেতু মিওসিস করলো, এই জন্য ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে। স্পার্মাটিড থেকে পরবর্তীতে কী হবে? স্পার্ম হবে। স্পার্মাটিড থেকে একটা স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় স্পার্মাটিডের কী থাকে না, লেজ থাকে না। তো স্পার্মে তো লেজ থাকতে হবে, তাই না? সাঁতার কেটে যেতে হবে ডিম্বাণুর কাছে, এই জন্য স্পার্মের লেজ থাকতে হবে। এই জন্য স্পার্মাটিড থেকে, যেটা একটা নিউক্লিয়াস, সেখান থেকে একটা কী তৈরি হবে? একটা হচ্ছে শুক্রাণু বা স্পার্ম তৈরি হবে। এই জন্য এই প্রক্রিয়াটাকে স্পার্মিওজেনেসিস বলা হয়। হ্যাঁ,
পরিণত শুক্রাণু তৈরি হবে, যেটা নিপল দিয়ে বের হবে, এই শুক্রাশয়ের যে নিপল থাকে সেই নিপল দিয়ে বের হবে। আচ্ছা, এরপরে শুক্রাণু আমাদের রেডি হয়ে গেল, এখন ডিম্বাশয় ডিম্বাণু রেডি করতে হবে। তো ডিম্বাশয় উৎপত্তি কীভাবে হবে? ডিম্বাশয় উৎপত্তি শুক্রাণু তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। ডিম এরকমভাবে একইভাবে ডিম বা ওভাম সৃষ্টি হওয়ার প্রসেসকে বলা হয় ওজেনেসিস। তাহলে প্রজনন ঋতুতে দেহের নিচের অর্ধাংশে মানে পদতলের কাছে সামান্য উপরে এপিডার্মিসের একটি দুটি স্থানের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজনের মাধ্যমে সাধারণত একটি বা দুটি গোলাকার ডিম্বাশয় তৈরি হবে। প্রত্যেক ডিম্বাশয়তে একটি করে ডিম্বাণু সৃষ্টি হবে। ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া বলা হয় ওজেনেসিস বা ডিম্বাণু জনন। প্রথমে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কী হবে? মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হওয়ার পরে মাইটোসিস বিভক্ত হয়ে কী হবে? ওই যে স্পার্মাটোজেনেসিসের মতোই প্রথমে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হতে হতে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়া তৈরি করবে। এরকম ইন্টারস্টিশিয়াল কোষগুলো প্রথমে ডিম্বাণু মাতৃকোষ তৈরি করবে। ডিম্বাণু মাতৃকোষের মাধ্যমে ডিম্বাণু মাতৃকোষটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কী করবে? গনিয়া, স্পার্মাটোগোনিয়া, এরকম ওগোনিয়া তৈরি করবে। ওগোনিয়াটা বিভাজনের ওগোনিয়াটা সাইডে একটু ছোট, এই ওগোনিয়াগুলো একটু আশপাশ থেকে পুষ্টি প্রদর্শন করবে, একটু সাইজে বড় হবে, তখন সেটার নাম হবে ওসাইট। যেরকম এরকম স্পার্মাটোসাইট, এরকম ওটার নাম হবে ওসাইট। ওসাইট থেকে কি হবে? ওসাইট ডিপ্লয়েড। ওসাইট থেকে মিওসিসের মাধ্যমে কি হবে? উটিড তৈরি হবে, একটা উটিড। এখানে পার্থক্য এই জায়গায় যে একটা স্পার্মাটোসাইট থেকে 4টা স্পার্মাটিড তৈরি হচ্ছে। এখানে পার্থক্য এই জায়গাতে, এখানে একটা উসাইট থেকে একটা উটিড তৈরি হবে এবং 3টা পোলার বডি তৈরি হবে, তাই না? যেহেতু আমরা জানি মিওসিস তারা 1টা থেকে 4টা নিউক্লিয়াস তৈরি হবে, 3টা নিউক্লিয়াস হচ্ছে পোলার বডি আর একটা নিউক্লিয়াস হচ্ছে উটিড। এই উটিড থেকে পরবর্তী ওভাম তৈরি হবে। আচ্ছা, এখন আমরা এখানে পড়ে দেখি। তাহলে ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া বলে ওজেনেসিস বা ডিম্বাণু জনন। প্রথমে ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে উগোনিয়া গঠন করবে। এগুলোর মধ্যে কেন্দ্রস্থ একটি কোষ বড় হয়ে ওসাইট গঠন পরিণত হয় এবং ছোট কোষগুলোকে খেয়ে ফেলে, গলৎকরণ করে। এটি তখন মাইসিস বিভাজন ঘটিয়ে 3টি ক্ষুদ্র পোলার বডি তৈরি করে এবং একটি বড় সক্রিয় উটিড তৈরি করে। উটিড রূপান্তরিত হয়ে ডিম্বাণুতে পরিণত হয়, পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়। ডিম্বাণুর পরিপূর্ণ বৃদ্ধির ফলে ডিম্বাশয়ের বহিরাবরণ ছিঁড়ে যায় এবং ডিম্বাণুকে উন্মুক্ত করে দেয়। এর চারদিকে তখন উন্মুক্ত করে দেয়। এর চারদিকে তখন জিলাটিনের পিচ্ছিল আবরণ থাকে। ডিম্বাণু চারদিকে অবশ্যই একটা আবরণ থাকতে হবে, বন্ধ্যাকোষের আবরণ থাকবে। মানুষের ডিম্বাণু হচ্ছে মাইক্রোলেসিথাল, ডিম্বাণুতে কুসুম খুব কম থাকে এবং মানুষের ডিম্বাণুর চারপাশে একটা বন্ধ্যাকোষের আবরণ থাকে। কি সেটার নাম হচ্ছে জোনা পেলুসিডা এবং থাকে করোনা রেডিয়াটা। এগুলো বন্ধ্যাকোষের আবরণ। একটা শুক্রাণু ঢোকার পর যেন অন্য শুক্রাণুগুলো না ঢুকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এটা তৈরি করে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে জিলাটিন পিছিল আবরণ থাকবে। এরপরে কি হবে? শুক্রাণু তৈরি হয়ে গেছে, ডিম্বাণু তৈরি হয়েছে, এখন নিষেক করতে হবে, তাই না? শুক্রাণু ডিম্বাণুর নিউক্লিয়াসটা মিলতে হলে সেটা আমরা বলি নিষেক বা ফার্টিলাইজেশন। শুক্রাণু পরিণত হলে শুক্রাশয়ের নিপল বিদীর্ণ করে ডিম্বাণু সন্ধানে পানিতে ঝাঁকে ঝাঁকে বের হবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে, মানে 1 থেকে 2 দিনের মধ্যে যদি ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে, তাহলে শুক্রাণুগুলো মারা যাবে। এরকমভাবে ডিম্বাণুও তৈরি হবে। ডিম্বাণু তৈরি হওয়ার পর ডিম্বাণুও ওয়েট করবে শুক্রাণুর জন্য। আচ্ছা, অন্যদিকে উন্মুক্ত হওয়ার পর অল্প দিনের মধ্যে নিষিক্ত না হলে ডিম্বাণু নষ্ট হয়ে যায়। মাত্র সাধারণত 2 থেকে 4 দিনের মধ্যে, 2 থেকে 3 দিন বা 4 দিন এরকম মোটামুটি ডিম্বাণু থাকে। একটু বেশি থাকে আর কি শুক্রাণু থেকে। অল্প দিনের মধ্যে নিষিক্ত না হলে ডিম্বাণু নষ্ট হয়ে যায়, ধ্বংস হতে পারে। শুক্রাণুর ঝাঁক একটি ডিম্বাণু চারদিকে ঘিরে ফেলে। একাধিক শুক্রাণু ডিম্বাণু আবরণ ভেদ করলে একটি মাত্র শুক্রাণু নিউক্লিয়াসই ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে নিষেক সম্পন্ন করে এবং একটি ডিপ্লয়েড জাইগোট গঠন করে। আমরা জানি শুক্রাণু ডিম্বাণু দুটাই হ্যাপ্লয়েড হয়ে গেছিলো, এন হয়ে গেছিলো। এখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করে আবার 2n হয়ে গেল। এরপর জাইগোট হলো। জাইগোট হওয়ার পর এখন কী হবে? পরিস্ফুটন হবে, তাই না? জাইগোট আস্তে আস্তে বড় হবে, বিভাজন হবে, বিভাজন হওয়ার পরে ভ্রূণ হবে, ভ্রূণ হওয়ার পর নতুন হাইড্রা হবে, তাই না? এটা হচ্ছে পরিস্ফুটন। পরিস্ফুটন কি? যে ক্রমান্বয়িক পরিবর্তনের মাধ্যমে জাইগোট থেকে শিশু প্রাণীর উৎপত্তি ঘটে তাকে পরিস্ফুটন বলা হয়। জাইগোট নানা ধরনের পরিস্ফুটন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত হয়। আচ্ছা, হাইড্রার পরিস্ফুটনকালে নিম্নোক্ত পর্যায়সমূহ দেখা যায়। নাম্বার 1, মরুলা। পরিস্ফুটনকালে মরুলা হবে, মরুলার পরে ব্লাস্টুলা হবে, ব্লাস্টুলার পরে গ্যাস্ট্রুলা হবে, এরপরে হাইড্রুলা হবে। 4টা প্রসেস: মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। এটা মনে রাখতে হবে, এই প্রশ্নটা দেয়, প্রসেসটা লেখো। এই ব্লাস্টুলা গ্যাস্ট্রুলাকে দুটাকে উল্টাপাল্টা করে, গ্যাস্ট্রুলাকে আগে দেয়, ব্লাস্টুলাকে পরে দেয়। আচ্ছা, তাহলে হচ্ছে প্রথমে হবে মরুলা। তো এটা আমি গত পার্টে বলেছিলাম, সম্ভবত গত পার্টে না, এটা হচ্ছে প্রথম অধ্যায়ে বলেছিলাম। প্রথম অধ্যায়ের আলোচনাতে আমরা শ্রেণীবিন্যাস আলোচনাতে বলেছিলাম। তো এখানে হচ্ছে হাইড্রার পরিস্ফুটন কীভাবে হবে? প্রথমে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, দিয়ে জাইগোট গঠন করলো, 2n জাইগোট। এই জাইগোটটা কিছুক্ষণ থাকবে, ওয়েট করবে, কিছুক্ষণ ওয়েট করার পরে বিভাজিত হবে। একটা কোষ থেকে 2টা কোষ হবে। তো
তো 2টা কোষ তৈরি হলো, এটার নাম তখন কি, এটার নাম হচ্ছে তখন ব্লাস্টোমিয়ার। প্রত্যেকটা কোষকে আলাদা আলাদাভাবে ব্লাস্টোমিয়ার বলা হয়, প্রত্যেকটা আলাদা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তাহলে একটা কোষ, জাইগোট একটা কোষ ছিল, এখন একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হলো। কিসের মাধ্যমে? মিওসিসের মাধ্যমে? না, মিওসিসের মাধ্যমে এখানে মিওসিস হবে না, মিওসিস শুধু গ্যামেট গঠনের আগে হবে। হ্যাঁ, যদিও নিম্ন শ্রেণীর উদ্ভিদে, নিম্ন শ্রেণীর প্রাণীতে জাইগোট গঠনের পরে হয়, তো হাইড্রা মোটামুটি নিম্ন শ্রেণীর না, মোটামুটি একটু ভালো উঁচু শ্রেণীরই, এই জন্য হাইড্রার জাইগোট গঠনের পরে মিওসিস হবে না, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হবে। বারো বিভাজনের মধ্যে বহুকোষী, একটা জাইগোট, একটা কোষ থেকে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এভাবে একটা গোলাকার বলে পরিণত হবে। আমরা যারা ছেলেরা ক্রিকেট খেলেছি তারা ডিউজ বল চিনি, ডিউজ বলের মতন হয়ে যাবে। সেটাকে আমরা বহুকোষী, নিরেট এবং গোলাকার কোষপিণ্ডে পরিণত, সেটাকে আমরা বলবো মরুলা। তাহলে ডিউজ বলটা মরুলা। এই ডিউজ বলকে আস্তে আস্তে ডিউজ বলের মানে ভিতরে ভিতরে নিরেট, কোনো ফাঁকা জায়গা নাই, তো আস্তে আস্তে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। তাহলে মরুলার পরে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, একটা টেনিস বলের মতো, এবং বাইরের দিকে একটা লেয়ার থাকবে, লেয়ারটাকে বলা হবে ব্লাস্টোডার্ম। আর ব্লাস্টোডার্মের লেয়ারের প্রত্যেকটা কোষকে বলা হবে ব্লাস্টোমিয়ার, আর মধ্যে একটা গহ্বর তৈরি হবে, সেটাকে বলা হবে ব্লাস্টোসিল। এটাকে এই স্টেপটাকে তখন বলা হবে ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা অনেকে আমরা টেনিস বলের উপরে আবার টেপ টেনিস, মানে উপরে একটা টেপ পেঁচাই দিলাম। যেহেতু হাইড্রার দ্বিস্তরী প্রাণী, তার মানে একটা মাত্র টেপের লেয়ার পেঁচাবো এরপরে। তাহলে টেনিস বলের একটা লেয়ার আর টেপের একটা লেয়ার, টেপ টেনিস হয়ে গেল, আর মধ্যে তখন সেটাকে বলা হবে গ্যাস্টুলা। হ্যাঁ, তো এই প্রসেসটা এখন ইনশাল্লাহ বোঝার কথা। জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বহুকোষী, নিরেট এবং গোলাকার কোষপিণ্ডে পরিণত হবে, এর নাম হচ্ছে মরুলা, ব্লাস্টুলা। শীঘ্রই মরুলার কোষগুলো এক স্তরে, ওই যে বহুস্তরী কোষ ডিউজ বল থেকে টেনিস বল হয়ে যাবে, এক স্তরে সজ্জিত হবে, একটি ফাঁপা গোল ভ্রূণে পরিণত হবে, এর নাম হবে ব্লাস্টুলা। ব্লাস্টুলার কোষগুলোকে ব্লাস্টোমিয়ার, প্রত্যেকটা কোষকে বলা হবে ব্লাস্টোমিয়ার, এবং কেন্দ্রে ফাঁপা গহ্বরকে বলা হবে ব্লাস্টোসিল। এই কোষকে বলা হবে ব্লাস্টোমিয়ার, এই কোষ, এখানে প্রত্যেকটা কোষকে বলা হবে ব্লাস্টোমিয়ার, এই কোষ প্রত্যেকটা কোষকে বলা হবে ব্লাস্টোমিয়ার, প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। কেন্দ্রে ফাঁকা গহ্বর হচ্ছে ব্লাস্টোসিল। তাহলে এই যে প্রথমে হচ্ছে মরুলা হবে, মরুলা ডিউজ বলের মতো, তারপরে এই যে একটা লেয়ারে ব্লাস্টোডার্ম হবে, আর প্রত্যেকটা কোষকে বলা হবে ব্লাস্টোমিয়ার, আর মধ্যে ফাঁকা জায়গা হচ্ছে ব্লাস্টোসিল। এরপরে 2 লেয়ারটা আমি টেপ টেনিসের মাধ্যমে 3টা লেয়ার বানাবো, তাই না? তখন সেটা হবে হাইড্রার ক্ষেত্রে দ্বিস্তরী, আর ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে 3টা লেয়ার হবে। তাহলে এটা হবে গ্যাস্টুলা, এই যে গ্যাস্টুলা, ব্লাস্টুলা, তারপরে এরপর হবে গ্যাস্টুলা, একটা লেয়ার একটা লেয়ার, আর ব্লাস্টুলাতে একটা মাত্র লেয়ার। গ্যাস্টুলার পরে হাইড্রুলা হবে, বাচ্চা হাইড্রা। তাহলে শীঘ্রই মরুলার কোষগুলো একই স্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা গোল ভ্রূণে পরিণত হবে, নাম হচ্ছে ব্লাস্টুলা, মানে ডিউজ বল থেকে টেনিস বল হয়ে গেল। ব্লাস্টুলার কোষগুলোকে ব্লাস্টোমিয়ার এবং কেন্দ্রে ফাঁপা গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিল, টেনিস বলের উপরে এখন আমি টেপ পেঁচাবো, তাই না? গ্যাস্টুলা, ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্টুলায় পরিণত হয়। এটি অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম এবং আদি সিলিন্ড্রন নিয়ে গঠিত। মাতৃহাইড্রার সাথে সংযুক্ত এই গ্যাস্টুলাকে বলা হয় স্টেরিও গ্যাস্টুলা। যেহেতু মাতৃহাইড্রার সাথে যুক্ত থাকে, এই জন্য এই গ্যাস্টুলাকে বলা হয় স্টেরিও গ্যাস্টুলা, বা অনেকটা অপ্রকৃত গ্যাস্টুলার মতো। গ্যাস্টুলার চারদিকে একটি কাইটিন নির্মিত কাঁটাযুক্ত সিস থাকবে, যে গ্যাস্টুলার চারপাশে যে কাইটিন নির্মিত কাঁটাযুক্ত একটা সিস থাকবে, এটা আগে প্রোটেকশন দিবে আর কি। সিস থাকবে, আবরণী থাকবে, শীষবদ্ধ ভ্রূণটি মাতৃহারা থেকে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে চলে যায়। তবে চলে যাওয়ার আগে বেশ কিছুদিন এ হচ্ছে ওয়েট করবে অনুকূল পরিবেশ হওয়ার আগ পর্যন্ত। আমরা জানি যে প্রতিকূল পরিবেশে খাবারের অভাব, শীতকাল, এ সময় কী হয়েছে? এ সময় হচ্ছে হাইড্রার প্রজনন হবে, তাই না? জনন হবে। তো এ সময় তো প্রতিকূল পরিবেশটা শেষ যদি না হয়, তাহলে বাচ্চা হাইড্রাটা বাইরে বের হয়ে আসবে না, কারণ খাবার পাবে না, এজন্য সিস্টের মধ্যে থাকবে, সিস্টটাকে প্রোটেকশন দিবে। তো হাইড্রুলা, বসন্তের শুরুতে অনুকূল তাপমাত্রা যখন আসবে, তখন সিস্টেমের মধ্যে ভ্রূণটি ক্রমশ লম্বা হতে থাকবে, এবং এর অগ্রপ্রান্ত হাইপোস্টম এবং মুখছিদ্র এবং কোর্সিকা এবং পশ্চাৎপ্রান্ত পাদশক্তি করতে হবে। ভ্রূণের এই দশাকে বলা হয় হাইড্রুলা। হাইড্রুলা সিস্টের আবরণী বিদীর্ণ করে, ছিন্ন ভিন্ন করে পানিতে বের হয়ে আসবে এবং স্বাধীন জীবনযাপন শুরু করবে। আচ্ছা, এবার আমরা পড়বো হাইড্রার পুনরুৎপত্তি। হাইড্রাকে কেটে দিলে নতুনভাবে হাইড্রা তৈরি হচ্ছে, তাই না? কীভাবে তৈরি হচ্ছে? যে প্রক্রিয়ায় কোনো প্রাণী হারানো বা নষ্ট হয়ে যাওয়া দেহাংশ দেহে পুনর্গঠন করে, তাকে বলা হয় পুনরুৎপত্তি বা রিজেনারেশন। নষ্ট হয়ে গেল, একটা হাত নষ্ট হয়ে গেল, নতুনভাবে আর একটা হাত তৈরি করলো। হাইড্রার একটা কোর্সিকা নষ্ট হয়ে গেল, নতুনভাবে কোর্সিকা তৈরি করলো। হ্যাঁ, মুখছিদ্র নষ্ট হয়ে গেল, নতুনভাবে মুখছিদ্র তৈরি করলো। পদতল নষ্ট হলো, নতুনভাবে পদতল তৈরি করলো। এটা হচ্ছে পুনরুৎপত্তি বা রিজেনারেশন। হাইড্রায় ব্যাপক পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে, হ্যাঁ, রিজেনারেশন ক্ষমতা রয়েছে, টটিপটেন্সি আছে। একটা সেল নতুনভাবে আরেকটা ওর মতো আরেকটা নতুন সেল তৈরি করার যে ক্ষমতা, সেটা হচ্ছে টটিপটেন্সি, বা একটা পুরা জীব তার মতো আরেকটা পুরা জীব তৈরি করার ক্ষমতা হচ্ছে টটিপটেন্সি। আচ্ছা, আব্রাহাম ট্রেমব্লে
1744 সালে প্রথম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা পর্যবেক্ষণ করেন। কোনো হাইড্রাকে যদি কয়েক খণ্ডে বিভক্ত করা হয় তাহলে প্রত্যেক খণ্ড থেকে এর হারানো অংশ পুনরুৎপাদন করে নতুন হাইড্রা সৃষ্টি করে। প্রতিটি অংশই তার মূল মেরুতা বজায় রাখে এবং অর্থাৎ মৌখিক প্রান্ত এবং মৌখিক প্রান্ত থেকে কোর্সিকা, হাইপোস্টোম ইত্যাদি তৈরি হবে, আর বিমৌখিক প্রান্ত থেকে পাদচাকতি গঠিত হবে। হাইড্রার মাথা অনুদৈর্ঘ্যভাবে যদি দুই ভাগে ভাগ করে দুইটা হাইড্রার আবির্ভাব ঘটতে পারে। হাইড্রাকে আমি লম্বালম্বিভাবে দুইভাবে কেটে ফেললাম, যদি কেটে ফেলি তাহলে দুই মাথাওয়ালা হাইড্রার আবির্ভাব হবে। হাইড্রা এ ধরনের স্বভাবের জন্য রূপকথার দানব হাইড্রার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এই দানবের 9টি মাথা ছিল। কয়টা মাথা ছিল? 9টা মাথা, এটা মনে রাখতে হবে। রূপকথা অনুযায়ী হারকিউলিস নামক এক শক্তিধর মানব এ দানবের একটি মাথা কেটে ফেললে ওই স্থানে দুটা মাথা গজাতো। এটা হাইড্রার মতো আর কি। হাইড্রার শ্রমবন্টন, সর্বপ্রথম হাইড্রার বডিতে শ্রমবন্টন দেখা গেছে। যদিও হাইড্রার বডিতে কোষ আর টিস্যু ছাড়া আর কিছু নাই, অঙ্গতন্ত্র নাই, তারপরও হাইড্রার বডিতে শ্রমবন্টন দেখা গেছে। বিভিন্ন কোষের কাজ বিভিন্ন দেখা গেছে, হ্যাঁ, শ্রমবন্টন। তো বহুকোষী জীবদেহে বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে শরীরবৃত্তীয় কার্যাবলীর সুষম বন্টনকে শ্রমবন্টন বলা হয়। বিভিন্ন কোষ বিভিন্ন কাজ করবে, এটা হচ্ছে শ্রমবন্টন। বহুকোষী জীবদের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে শরীরবৃত্তীয় কার্যাবলীর সুষম বন্টনকে শ্রমবন্টন বোঝায়। হাইড্রা বহুকোষী প্রাণী হলেও অন্যান্য প্রাণীর মতো হাইড্রার দেহে অঙ্গ বা তন্ত্র গঠিত হয়নি। কোষগুলো এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস স্তরে বিন্যস্ত থেকে এককভাবে পৃথকভাবে কার্য সম্পাদন করেন। হাইড্রার শ্রমবন্টন নিম্নরূপ: কি? কোষভিত্তিক শ্রমবন্টন, আর একটা হচ্ছে কার্যভিত্তিক শ্রমবন্টন। কী কাজ করে তার সে অনুযায়ী শ্রমবন্টন, একটা হচ্ছে, আর একটা হচ্ছে কি কোষ আছে তার বিরুদ্ধে মানে সে অনুযায়ী শ্রমবন্টন। আচ্ছা, তো কোষভিত্তিক শ্রমবন্টন কি আছে? পেশি আবরণী কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে, নিউরোসাইট আছে, সংবেদী কোষ আছে, স্নায়ু কোষ আছে, গ্রন্থি কোষ, পুষ্টি কোষ আছে, তাই না? তো পেশি আবরণী কোষ কি? এসব কোষ দেহের আবরণ তৈরি করবে। পেশি আবরণ নামের মধ্যে পরিচয়। পেশি মাসলের কাজ করবে এবং আবরণ দিবে। দেহের আবরণ তৈরি করবে, দেহের সংকোচন প্রসারণ ঘটিয়ে পরোক্ষভাবে আত্মরক্ষাচরণ শিকার ধরার কাজে অংশ নেবে। ইন্টারস্টিশিয়াল কোষ মুকুল, শুক্রাশয়, ডিম্বাশয় দেহের যে কোনো অংশ পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে। নিউরোসাইট কি কাজ করবে? যে কোনো কোষ, সব কোষ আত্মরক্ষা, শিকার ধরা, চলন ইত্যাদি কাজে ব্যবহৃত হবে। সংবেদী কোষ পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে পাঠাবে। স্নায়ু কোষ সংবেদী কোষ থেকে গৃহীত উদ্দীপনা অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করবে, সকল কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করবে। গ্রন্থি কোষটা কি? গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ মিউকাস এবং বিভিন্ন প্রকার এনজাইম ক্ষরণ করে পরিপাকে সাহায্য করবে। পাদচাকতিতে উপস্থিত গ্রন্থি কোষ থেকে নিশ্চিত আঠালো রস হাইড্রাকে কোনো বস্তুকে আটকে রাখতে সহায়তা করবে। এছাড়াও গ্রন্থি কোষ পদতল থেকে বুদবুদ সৃষ্টি করে ভেসে থাকতে সাহায্য করবে। এছাড়াও পদতল থেকে আঠালো রস ক্ষরণ করে হচ্ছে যে কোনো ক্ষরণ করে হচ্ছে স্লাইডিং চলন দিবে, হ্যাঁ, তাই না? আর পুষ্টি পেশিকোষ বা গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টিকোষ বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করবে। বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক দুটাই সম্পন্ন করবে পুষ্টিকোষ। বহিঃকোষীয় পরিপাক খাবারকে ছোটো ছোটো টুকরায় পরিণত করছে, হ্যাঁ, বিভিন্ন আর হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক কীভাবে করছে? ওই খাবারটাকে হজম করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার ভিতরে নিয়ে এনেছে, এটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাকে হেল্প করছে। কার্যভিত্তিক শ্রমবন্টন মানে হাইড্রা শরীরে কী কাজ হয় সেই অনুযায়ী শ্রমবন্টন। হাইড্রার দেহে উপস্থিত বিভিন্ন অংশ বিভিন্ন কাজে অংশ নেয়, যেমন মুখচ্ছিদ্র খাবারকে গিলতে সাহায্য করে, খাদ্য গ্রহণ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশনে দায়িত্ব পালন করে। তাহলে খাদ্য গ্রহণও করে, আবার বর্জ্য পদার্থ বেরও করে দেয়। সিলেন্ট্রন কি? পরিপাক এবং পরিপাক গহ্বর হিসেবে শরীরবৃত্তীয় কাজ সম্পাদন করে। এটা হচ্ছে সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটা হচ্ছে এখানে খাবারটা পরিপাক হয়, বহিঃকোষীয় পরিপাক হয়, তাই না? কোষিকাসমূহের কাজ কি? আত্মরক্ষা করবে, শিকার ধরবে, চলন ইত্যাদি কাজ ব্যবহার করবে। পাদচাকতি কি করবে? কোনো বস্তু আটকে থাকতে এবং চলনে সাহায্য করবে। দেহকাণ্ডের কাজ কি? দেহকাণ্ড হচ্ছে মুকুল ধারণ করবে, মুকুল তৈরি করবে, জননাঙ্গ তৈরি করবে, জননাঙ্গ এবং মুকুল ধারণ করবে, ধরে রাখবে আর কি। আচ্ছা, সুতরাং দেখা যাচ্ছে হাইড্রার দেহে উপস্থিত বিভিন্ন ধরনের কোষ এককভাবে যাবতীয় কার্যকলাপ শরীরবৃত্তীয় কার্যবলী সম্পন্ন করে। বিভিন্ন ধরনের কোষ এককভাবে একটা সকল শরীরবৃত্ত কাজ সম্পন্ন করে, অর্থাৎ বলা যায় হাইড্রার মধ্যে শ্রমবন্টন উল্লেখযোগ্য। তো প্রাণী রাজ্যে হাইড্রা থেকে নিডারিয়া পর্বের প্রাণীদের তথা নিডারিয়া পর্বের প্রাণীদের সর্বপ্রথম কোষের গঠনমূলক বৈষম্য এবং শ্রমবন্টন দেখা যায়। তাহলে হাইড্রা তথা নিডারিয়া পর্বের প্রাণীতে সর্বপ্রথম বৈষম্য এবং শ্রমবন্টন দেখা যায়। মিথজীবিতা মানে কি? কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে পরজীবিতা, একটা জীব আমার বডিতে ঢুকে যেয়ে আমার বডি থেকে পুষ্টি প্রদর্শন করছে এবং আমার বডিতে রোগ দিচ্ছে, আমার থেকে পুষ্টি নিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে অসুখ, তাহলে সেটা হবে পরজীবিতা। হ্যাঁ, এটা একটা একসাথে বসবাস করছে, এটা একটা মিথজীবিতা। আর একটা হচ্ছে আমার বডিতে থাকছে, আমার ক্ষতিও করছে না, উপকারও করছে না, হ্যাঁ, তবে আমার থেকে একটু ও বেশি, আর যে থাকছে ও একটু বেশি উপকৃত হচ্ছে, সেটা হচ্ছে অনেকটা কমেন্সেলিজম। আর
মিউচুয়ালিজম বা মিউচুয়ালিজম জিনিসটা কি, দুইজন একসাথে থাকছে, দুইজন একজন আরেকজন উপকার হচ্ছে, সেটা হচ্ছে মিউচুয়ালিজম। তাহলে একটা হচ্ছে প্যারাসাইটিজম, একটা হচ্ছে কমেন্সালিজম, একটা হচ্ছে মিউচুয়ালিজম, 3 ধরনের দেখা যায়। আচ্ছা যাই হোক, তা আমরা পড়বো হচ্ছে মিউচুয়ালিজম, একজন আরেকজনের উপকার করবে। তো দুইজনকে বলা হয় সিমবায়ন্ট, মিথজীবিতা বা সিমবায়োসিস। সিমবায়ম মানে হচ্ছে লিভ টুগেদার। যখন দুটি ভিন্ন প্রজাতিযুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হবে, তখন এ ধরনের সহচর্যকে বলা হয় মিথজীবিতা। এই অবস্থায় জীব দুটিকে বলা হয় মিথজীবী বা সিমবায়ন। আচ্ছা, হাইড্রা এখানে সিমবায়ন দুইটা, একটা হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, আর নামক সবুজ হাইড্রা, আর একটা হচ্ছে জুক্লোরে নামক এককোষী সবুজ শৈবাল। হ্যাঁ, এদের মধ্যে সুস্পষ্ট সিমবায়োসিস দেখা যায় বা মিথজীবিতা দেখা যায়, মিউচুয়ালিজম দেখা যায়। জুক্লোরের নাম সবুজ শৈবাল হাইড্রা গ্যাস্ট্রোডার্মিসে বসবাস করে। কোথায় বাস করে? এপিডার্মিসে বসবাস করে না। কোথায়? ভিতরের সেলের লেয়ার, মানে গ্যাস্ট্রোডার্মিসে, এন্ডোডার্মিসে। হাইড্রা এন্ডোডার্মিসকে গ্যাস্ট্রোডার্মিস বলা হয়, গ্যাস্ট্রোডার্মিসে বসবাস করবে। হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এই শৈবালের অন্তস্থ উপস্থিতি এই হাইড্রাকে সবুজ বর্ণ দেন। হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা সাধারণত সবুজ কালার না, মানে হালকা একটু সবুজ কালার, কিন্তু এই সবুজ কালারটা দেখানোর কারণ হচ্ছে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে সবুজ শৈবাল থাকে। সবুজ শৈবাল থাকার কারণে হাইড্রার কালারও সবুজ দেখায়। আমরা পড়ছিলাম হাইড্রার খাদ্যের উপর নির্ভর করে হাইড্রার কালার দেখা যায়, এরকম হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে যেহেতু সবুজ শৈবাল থাকছে, এই জন্য হাইড্রাকে তখন সবুজ দেখাবে। এজন্য হাইড্রাটিকেও বাইরে থেকে সবুজ দেখাবে, নিয়মিতভাবে পরস্পরের কাছ থেকে উপকৃত হচ্ছে। শৈবাল কীভাবে উপকার হচ্ছে? শৈবাল আশ্রয় পাচ্ছে হাইড্রার বডিতে। শৈবাল সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, যেটা হাইড্রা তৈরি করছে নিঃশ্বাসের শ্বসনের মাধ্যমে দূষিত পদার্থ কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এবং খাদ্য উৎপাদন, হাইড্রা যে মল তৈরি করছে সেটা নাইট্রোজেন ঘটিত মল, সেই মলটা হচ্ছে ব্যবহার করে নেবে। তো শৈবাল উপকার কী কী? একটা হচ্ছে আশ্রয় পাচ্ছে শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল বা অন্তঃকোষীয় পেশি আবরণী কোষে ফাঁকে ফাঁকে অবস্থান করবে, আশ্রয় নেবে। সালোক সংশ্লেষণটা কি? হাইড্রা শ্বসনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণের মাধ্যমে কাঁচামাল হিসেবে ব্যবহার করবে। সালোক সংশ্লেষণে কাঁচামাল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন তৈরি করবে, যেটা আবার হাইড্রার উপকার করবে। আচ্ছা যাই হোক, খাদ্য উৎপাদন, হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ যেটা আমিষ তৈরির কাজে ব্যবহার করবে শৈবাল। আচ্ছা, এটা তো গেল শৈবাল উপকার পাচ্ছে। হাইড্রা কীভাবে উপকার পাচ্ছে? হাইড্রা হচ্ছে খাদ্যপ্রাপ্তি, হাইড্রা খাবার পাচ্ছে, রেডিমেড খাবার পাচ্ছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার কিছু অংশ হাইড্রাকে শর্করাজাত খাবারের অভাব পূরণ করে দেবে। যদিও হাইড্রার শর্করা চাহিদা অত বেশি না, হাইড্রা শর্করা অতটা খায় না, হ্যাঁ, শর্করা অত প্রয়োজন নাই। হাইড্রার মেনলি প্রয়োজন হচ্ছে ফ্যাট এবং প্রোটিন, তবে শর্করা খুব অল্প পরিমাণে খায়। এই অল্প পরিমাণ শর্করাটার চাহিদাটা পূরণ করে দিচ্ছে শৈবাল পূরণ করে দিচ্ছে। এরপরে শ্বসন, হাইড্রা বডিতে শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইডটা হাইড্রার বডিতে একটু টক্সিসিটি বা বিষাক্ত পদার্থ তৈরি করছে, এটা একটা ঝামেলা। সেই ঝামেলা থেকে রেহাই করছে সালোকসংশ্লেষণে শৈবাল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে নিচ্ছে, হাইড্রাকে ঝামেলা মুক্ত রাখছে, প্লাস ওই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে হাইড্রাকে অক্সিজেনও সাপ্লাই দিচ্ছে, এটা হাইড্রা শ্বসনে ব্যবহার করতে পারছে। তাই সালোকসংশ্লেষণে শৈবাল থেকে অক্সিজেন নির্গত হয়ে হাইড্রা তার শ্বসনে ব্যবহার করে। আর এটা কার্বন ডাইঅক্সাইড শোষণ, হাইড্রার শ্বসনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলা মুক্ত রাখছে। এবং বর্জ্য নিষ্কাশন কি? হাইড্রা যে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ তৈরি করছে, এটা মুক্ত দিয়ে আর বের করতে হবে না, এটা কি শৈবাল ব্যবহার করে নেবে, দিয়ে শৈবাল খাদ্য তৈরি করবে। এখান থেকে কিছু খাদ্য আবার হাইড্রাকেও দিবে। হাইড্রার বিপাকে সৃষ্ট নাইট্রোজেন বর্জ্য পদার্থ শৈবাল কর্তৃক গৃহীত হয়, হাইড্রা সহজে বর্জ্য পদার্থ মুক্ত হচ্ছে। আচ্ছা, পরজীবিতা মিথজীবিতার মধ্যে পার্থক্য কি? পরজীবিতা অবশ্যই বোঝা যায় যে কৃমি একটা পরজীবী, আমাদের ক্ষতি করে, তাই না? একজন হোস্টের সবসময় ক্ষতি করে। আর একটা জিনিস, পরজীবী কৃমি যদি আমার বডিতে কৃমি আক্রমণ করে, তাহলে আমার শুক্রাণুতে বা ডিম্বাণুতে কৃমির জীবাণুটা যাবে না, কিন্তু সিমবায়োসিস বা মিথজীবিতার ক্ষেত্রে এদের শুক্রাণু ডিম্বাণুতে শৈবালের অংশ চলে যাবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখানে সম্ভবত আছে। যাই হোক, পরজীবিতা মিথজীবিতার মধ্যে পার্থক্য, দুটি জীবের মধ্যে সম্পর্ক। পরজীবিতা হচ্ছে একটি পোষক, অন্য হচ্ছে পরজীবী। একটি পোষক যে পুষবে পরজীবীটাকে, মানে মানুষের মধ্যে যদি কৃমির জীবাণু থাকে, তাহলে কৃমি পরজীবী থাকে, তাহলে মানুষ হচ্ছে পোষক বা হোস্ট, আর পরজীবীটা হচ্ছে প্যারাসাইট বা পরজীবী। আর মিথজীবীর ক্ষেত্রে উভয়ই পরস্পরের মিথজীবী বা সিমবায়ন্ট। যেমন আমরা দেখছি ভেনম বলে একটা মুভি আছে, ভেনমের ওই এলিয়েনটা হচ্ছে কি ওই মানুষটার বডিতে ছিল, তাই না? তাহলে ওই মানুষটা হচ্ছে কি হোস্ট, আর ভেনমটা হচ্ছে পোষক বা মানে সিমবায়ন্ট। দুইজনই এখানে পোষক আর পোষক এবং পরজীবী না, দুইজনই হচ্ছে একজন আরেকজনের উপকার করছে। ওই এলিয়েনটাকে ও হচ্ছে একটা বডি দিল, আর ওই এলিয়েনটা ওকে হচ্ছে বিভিন্ন আক্রমণ থেকে, দুর্ঘটনা থেকে রক্ষা করছে, মানে মারা যাওয়া থেকে রক্ষা করছে, তাই না? তো খাদ্যপ্রাপ্তি যাই হোক, তো পরজীবিতা পৃথিবীর পার্থক্য হচ্ছে পরজীবীতে একটা প্রজাতি পোষক হবে, একটা প্রজাতি পরজীবী হবে। আর মিথজীবিতাকে উভয়ে একজন আরেকজনের সিমবায়ন্ট হবে, উপকারী।
তো পরজীবিতার নির্ভরশীলতা কি? পরজীবী পোষকের উপর নির্ভরশীল, আর মিথজীবিতা পরস্পরের উপর নির্ভরশীল। ঘনিষ্ঠতা, পরজীবী পোষকের সাথে সবসময় ঘনিষ্ঠ সম্পর্কিত নাও হতে পারে। পরজীবিতার ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কিত নাও হতে পারে, কিন্তু মিথজীবীর ক্ষেত্রে একটি সদস্য সবসময় অন্যটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হবে, এমনকি জন্মান্তরে শুক্রাণু নির্মাণের মাধ্যমেও চলে যাবে বৈশিষ্ট্যটা। উপকারিতা, পরজীবিতা পোষকের ক্ষতির বিনিময়ে পরজীবী আশ্রয় পাবে, খাদ্য এবং জনন বিষয়ে উপকৃত হচ্ছে। তাহলে পরজীবী সবসময় উপকার হচ্ছে আর পোষকের ক্ষতি করছে। আর মিথজীবীর ক্ষেত্রে উভয় উপকার হবে। অভিযোজন, অভিযোজনের কারণে পরজীবীদের বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটে, কিন্তু মিথজীবীর ক্ষেত্রে অভিযোজনের কারণে মিথজীবীদের কোনো অঙ্গের পরিবর্তন ঘটে না। এটা আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব। হাইড্রার দেহ নলাকার, এক প্রান্ত খোলা, অন্য মুখ বন্ধ, মুখছিদ্র থাকবে, মুখছিদ্র হাইপোস্টম থাকবে, সুতার মতো কোর্সিকা থাকবে, পাদচাকতি থাকবে, মুকুল থাকবে। হ্যাঁ, গবেষণা পরীক্ষার জন্য হাইড্রা আমরা এখানে দেখছি খুব সহজে হাইড্রা সংগ্রহ করা। শীতের শুরুতে যখন পুকুর ডোবা, হ্রদ, খালের পানিতে খালে পানি কম থাকে, তখন এসব জলাশয়ে মাত্র 30 সেন্টিমিটার গভীর থেকে কিছু ডালপালা, লতা পাতা সংগ্রহ করলেই সে জলপাতার সাথে হাইড্রাও চলে আসে। হ্যাঁ, হাইড্রা আটকানো থাকে, তখন হাইড্রাকে তুলে আনা আটকানো থাকে, তাই পানি থেকে শুধু হাইড্রাকে তুলে আনা সম্ভব নয়। জলাশয় থেকে সংগৃহীত এসব বস্তুকে পানিপূর্ণ একটি কাচের জারে রেখে সেটাকে সময়ের জন্য আলোকিত স্থানে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে হাইড্রাগুলো সংগৃহীত থেকে জারের তলদেশে বা পার্শ্বদেশে আশ্রয় নিচ্ছে। তখন পিপেট এর সাহায্যে এদেরকে পেট্রিটিস বা স্লাইড উঠে অনুমোদন যন্ত্রে আমরা দেখব। তো এখানে আমরা হাইড্রাকে একটা প্রস্থচ্ছেদ করেছি, প্রস্থচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি এদের দেহে একটি আংটির মতন এবং দ্বিস্তর বিশিষ্ট একটোডাম এবং এন্ডোডাম, মধ্যে মেসোগ্লিয়া আছে। মেসোগ্লিয়া থাকবে, যে মেসোগ্লিয়ার পুরুত্ব কত? 0.1 মাইক্রোমিটার, এটা মনে রাখতে হবে। আর পুরা হাইড্রার পুরুত্ব কত? হাইড্রার প্রস্থ, এই যে মেসোগ্লিয়ার পুরুত্ব 0.1 মাইক্রোমিটার, আর পুরা হাইড্রার প্রস্থ কত? 1 মিলিমিটার। আচ্ছা, একটোডাম এন্ডোডামে বিভিন্ন ধরনের কোষ থাকবে, পেশি এগুলো কোষ আমরা দেখেছি। তো এটা হচ্ছে হাইড্রা। তো ইনশাআল্লাহ এখন আমরা পড়লে পারবো ইনশাআল্লাহ। তো হাইড্রাটা অতটা কঠিন না, এরপরের অধ্যায় যেটা ঘাসফড়িং, এটা একটু বেশি কঠিন। যাই হোক, আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।